composition. Okay, so before that, আমাদের foundry related যে property যেগুলো আছে for gray iron casting, যেগুলো ultimately foundry process কে control করে, সেগুলো সম্বন্ধে যদি আমরা একটু রিমাইন্ডার দেই, সেটা হলো we have seen that the gray iron, liquid gray iron has excellent fluidity. এবং এই ফ্লুইডিটিটা ইউজুয়ালি ক্যালকুলেট করা হয় by considering the composition factor, and we know that composition factor percent carbon plus percent silicon by 4 and percent phosphorus by 2. So এই composition factor উপর বেস করে আমরা ফ্লুইডিটিকে ক্যালকুলেট করতে পারি. ফ্লুইডিটি ইউজুয়ালি মেজার্ড as a length. পুরোনো বই যেহেতু ফলো করছি আমরা, আইনের বই প্রবাবলি, সো এগুলো ইঞ্চিতে দেওয়া আছে. সো 14.9 composition factor plus temperature যেটা ফারেনহাইট ইউজ করছে তার 0.05 multiplication and then minus 155. So এই ইকুয়েশনটি আলটিমেটলি একটা আমরা গ্রাফে দেখেছিলাম আমরা যখন গেটিং সিস্টেম ডিজাইন করেছিলাম. ফ্লুইডিটি ফ্যাক্টর আমাদের ক্যালকুলেট করতে হয়েছিল, তখন কম্পোজিশন ফ্যাক্টরের সাথে ফ্লুইডিটি ক্যালকুলেট করেছিলাম উইথ টেম্পারেচার. সো সো কম্পোজিশন ফ্যাক্টর ছিল, টেম্পারেচার ছিল, সো এইটার যে লিনিয়ার একটা লাইন পেয়েছিলাম আমরা, সেটাই বেসিক্যালি এই ইকুয়েশনটা. সো আরো দুটো জিনিস জানা দরকার, সেটা হলো ইউটেটিক অ্যালয় হ্যাজ আ ম্যাক্সিমাম ফ্লুইডিটি. উই নো দ্যাট ইউটেটিক হ্যাজ দ্য লোয়েস্ট মেল্টিং পয়েন্ট. সো একটা পার্টিকুলার পোরিং টেম্পারেচার যদি আমরা ফিক্স করি, তাহলে amongst all other alloys ইউটেটিক অ্যালয় হ্যাজ আ ম্যাক্সিমাম ফ্লুইডিটি বিকজ তার ডিগ্রি অফ সুপারহিটিং হাই. And আরেকটা ইস্যু যেটা কমনলি এনকাউন্টার্ড হয়, সেটা হলো হাইপার ইউটেটিক অ্যালয় সাফার কিসিং. আমরা কিসিং এর কথা আলাপ করেছি, যে যখন হাইপার ইউটেটিক মানে ইউটেটিকের ডান সাইডে, বেশি ডান সাইডে চলে যাব, তখন ইনিশিয়ালি প্রাইমারি যে সলিডটা সলিডিফাই হয় ফ্রম লিকুইড, দিস ইজ গ্রাফাইট, এবং এই গ্রাফাইট চাঙ্কি সাইজের, হিউজ সাইজের গ্রাফাইট ফর্ম করে, এবং এগুলো টেন্ড টু ফ্লোট ফ্রম দ্য লিকুইড মেটাল. এজ এ রেজাল্ট ম্যাসিভ সেগ্রিগেশন হয়, এবং যেহেতু কার্বন চলে যাচ্ছে, এজ এ রেজাল্ট ফ্লুইডিটি কার্বন চলে যাওয়া মানে এই পার্সেন্ট কার্বনটা আমরা আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে বা ডিক্রিজ করছে. এজ এ রেজাল্ট আমাদের ফ্লুইডিটি কমে যায় ফর হাইপার ইউটেটিক অ্যালয়স. ওয়াইড ওয়ার্কিং টেম্পারেচার রেঞ্জ, বিকজ মোস্ট অফ দ্য গ্রে আয়রনস আমরা কম্পোজিশন যেগুলো সিলেক্ট করি ইউজুয়ালি ইউটেটিক আশেপাশে, আইদার বা সাইডে অথবা ডান সাইডে. সো এই আশেপাশে থাকার কারণে এদের সুপার হিটের পরিমাণ বেশি থাকে, যার কারণে আমরা বলেছি যে ইট হ্যাজ এ ভেরি ওয়াইড ওয়ার্কিং টেম্পারেচার. and for that matter fluidity খুব একটা কনসার্ন না, এবং যার কারণে আমরা খুব একটু লম্বা সময় ধরে যদি পোরিং করতে চাই বা ট্রান্সফার অফ ল্যাডেলস ফ্রম ওয়ান পজিশন টু অ্যানাদার পজিশন, সেগুলো আমরা একটু রিল্যাক্সিং বইতে করতে পারি. নট লাইক দ্যাট স্টিল কাস্টিং. স্টিল কাস্টিং এর বেলা আমরা জানি স্টিল একটা হাই মেল্টিং টেম্পারেচার হওয়ার কারণে সুপারহিট খুব একটা বেশি থাকে না. As a result, very quickly fluidity drop করে, and we need to pour the liquid metal very quickly. So skin freezing these alloys, আমরা আগে বলেছি যেহেতু ইউটেটিক কাছাকাছি কম্পোজিশন, so they are skin freezing these alloys. As a result, they have very low shrinkage characteristics, as well as high percentage of yield can be generated from this type of alloys. So these are the common properties of a foundry alloy, of a foundry properties of gray cast iron. যেহেতু কাস্ট আয়রনটা অনেক পুরানা একটা অ্যালয়, একদম প্রথম দিকে যে সমস্ত ফেরাস ফাউন্ডারি ডেভেলপ হয়েছে অল আর কাস্ট আয়রন ফাউন্ডারিজ, এবং স্টিল আসছে অনেক পরে, বিকজ স্টিল মেল্টিং করতে তোমরা জানো অনেক টেম্পারেচার বেশি লাগে. আমরা ফার্স্ট ইয়ারে ইন্ট্রোডাকশন অফ মেটালার্জিতে বলেছিলাম স্টিল ডেভেলপ হয়েছে অনেক পরে, কাস্ট আয়রন আগে ডেভেলপ হয়েছে, যার কারণে cast iron technology is very sophisticated nowadays, a highly developed process, এবং যার কারণে tremendous amount of material and work এই ধরনের ইন্ডাস্ট্রির জন্য available আছে. Much of the engineering and automation mechanization in foundry came through the meet this development. To a greater extent, transport industry was directly responsible for this development. এখন আমরা আমাদের যে ছোট ছোট ফ্যামিলি কার যেগুলো আছে সেগুলোর মধ্যে হয়তো আমরা যে ইঞ্জিন ব্লক দেখি সেগুলো অ্যালুমিনিয়ামে তৈরি হয়, কিন্তু বড় বড় যেমন ট্রাকের ইঞ্জিন বা আগেকার দিনের যত ইঞ্জিন আছে সবগুলি সাধারণত কাস্ট আয়রনে তৈরি হতো. সো ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি ইজ হেভিলি ডিপেন্ডেন্ট অন ফাউন্ডারি অ্যালয়স, was heavily dependent on foundry alloys. We are a foundry volume is twice the size of the all other customers combined. আমরা এটা বলেছি যত অ্যালয় আমরা কাস্টিং করে থাকি তার ম্যাসিভ অ্যামাউন্টটাই হলো গ্রে আয়রন. Almost all casting process can be used.
এই গ্রে আয়রন কাস্টিং করতে গেলে পরে, এক্সেপ্ট ডাই কাস্টিং। আমরা ডাই কাস্টিং এর ইনহেরেন্ট নেচার জানি, যেহেতু ডাই মেটালে তৈরি হয়, সো এখানে ফেরাস ম্যাটেরিয়াল কাস্টিং করা লিটল বিট ডিফিকাল্ট। And plaster molding being plaster of Paris, low melting point component material, so এবং relatively weak material, সেখানে কাস্টিং করলে mold can be disintegrated. So as a result, এই দুটো ছাড়া বাকি any type of casting process can be used to cast gray iron. ওকে, মোল্ডিং প্র্যাকটিস, গ্রিন স্যান্ড আমার কথা আমরা আলাপ করেছি। দিস ইজ দ্য কমনলি ইউজ প্রসেস, এবং আমরা বলেছিলাম যে গ্রিন স্যান্ডের সাথে গ্রে আয়রনের একটা স্পেশাল সক্ষতা আছে, যার কারণে ডিফেক্টিভ কাস্টিং জেনারেট করতে খুব একটা অসুবিধা হয় না। টার্বুলেন্সের উপরও মোটামুটি টলারেবল, একটা মিনিমাম লেভেলে টার্বুলেন্স থাকলে পরে এটার মধ্যে কোনো ডিফেক্ট জেনারেট করে না। ইন মোস্ট কেসেস গ্রে আয়রন ফার্নেস আর মডার্নাইজড মেকানাইজড, আমি একটু আগে বলেছি। সাম ফিচার্স যদি কনসিডার করি মোল্ডিং সিস্টেমের ব্যাপারে, সেটা হলো 4 মেশ স্যান্ড। তুমি বলতে পারবে 4 মেশ বেস স্যান্ড কাকে বলে? প্রবাবলি স্যার চারটা মেশ স্কেলের ভেতর দিয়ে এই স্যান্ডটাকে সিপ করা হয়। নো 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 নো, 4 মেশ স্যান্ড বলতে মিন করা হয় যে আমরা যে যখন তোমরা সিভিং করেছো তো নাকি? জি স্যার। ওকে, সিভিং করার সময় আমরা যে 8টা 9টা সিপ দেই, তারপরে ওগুলোর পার্সেন্টেজ আমরা ক্যালকুলেট করি কত পার্সেন্ট এখানে স্যান্ড রিটেন করেছে। 4 মেশ স্যান্ড হলো যে 4টা সাইজের মধ্যে অ্যাটলিস্ট 10% আছে। তার মানে 60 সাইজের মধ্যে 10 আছে, তারপরে মনে করো যদি 70 থাকে তার মধ্যে 15 আছে, এক্সেট্রা এক্সেট্রা। সো অ্যাটলিস্ট 4টার মধ্যে, 4টা সাইজের স্যান্ডের মধ্যে 10%-এর চেয়ে বেশি আছে, এগুলোকে বলে 4 মেশ স্যান্ড। 3 মেশ স্যান্ড মানে 3টার মধ্যে 10%-এর বেশি আছে। সো যদি মনে করো কম্পেয়ার করো এখন 2 মেশ স্যান্ড আর 4 মেশ স্যান্ড, এই দুইটার মধ্যে তাহলে তফাৎ কি হলো? 2 মেশ স্যান্ড মানে হলো বেশিরভাগ স্যান্ড গুলোই 2টা মেশের মধ্যে দিয়ে যাচ্ছে, সো এদের ডিস্ট্রিবিউশন খুব একটা ভালো না। অন দ্য আদার হ্যান্ড, এই ওয়াইড জোনের মধ্যে বেশিরভাগ স্যান্ড আছে, 4টা মেশের মধ্যে 10% উপর আছে, সো এদের ডিস্ট্রিবিউশন খুব ভালো। সো ডিস্ট্রিবিউশন যদি খুব ভালো হয় তাহলে পরে পারমিয়াবিলিটি কি হবে? ডিস্ট্রিবিউশন যদি কম থাকে পারমিয়াবিলিটি কি হবে? 2 মেশ স্যান্ডের পারমিয়াবিলিটি বেশি না 4 মেশ স্যান্ডের পারমিয়াবিলিটি বেশি? 2 মেশে বেশি হওয়ার কথা। 2 বেশি হবে, বিকজ বড় বড় দানার মাত্র 2টা আছে, ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলোর জন্য 4 মেশ স্যান্ড বলা হচ্ছে যে অ্যাটলিস্ট বেটার ডিস্ট্রিবিউশন থাকতে হবে, এন্ড ফাইনেস নাম্বার যেটা আছে ইউজুয়ালি 60-এর কাছাকাছি হতে হবে। এছাড়া যেহেতু আমরা যদিও গ্রে আয়রনের কথা বলছি, কিন্তু বেসিক্যালি এটা ফেরাস আর ফাউন্ডি মনে রাখতে হবে। সো ফেরাস মানেই হাই টেম্পারেচার। সো আমরা যে স্যান্ড ইউজ করছি তার থার্মাল স্টেবিলিটি, রিউজেবিলিটি, কারণ আমরা জানি স্যান্ড পুড়ে যায়, ফিউজড হয়ে যায়, মোল্ডেবিলিটি, ইজি অফ ক্লিনিং, সারফেস ফিনিশ, সো এগুলো ইম্পর্টেন্ট ফিচার মোল্ডিং স্যান্ড মিক্সচারের জন্য। সমস্যা যেগুলো হতে পারে সেটা বিকজ হাই টেম্পারেচার, স্যান্ড বার্ন হতে পারে, স্যান্ড ফিউজ হতে পারে, স্যান্ড এবং মেটালের মধ্যে রিঅ্যাকশন হতে পারে। সো এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য স্পেশাল টেকনিক, স্পেশাল মেজার্স নিড টু বি টেকেন। ফর এক্সাম্পল সিকোল, কোক, গ্রাফাইট, পিচ এক্সেট্রা স্যান্ডের সাথে মিক্স করতে হয়, যাতে করে এই সারফেস ড্যামেজ গুলো না হয়। সো সারফেস ফিনিশ বাড়ানোর জন্য সাধারণত এগুলো দিয়ে দেওয়া হয়। এগুলো দিলে কি হয়, এগুলো যেহেতু সবই কার্বনেশিয়াস জিনিস কথা বলতেছি, সো হাই টেম্পারেচার এগুলো রিঅ্যাকশন করে, বার্ন করে, সো গ্যাস জেনারেট করে, এবং এই গ্যাস জেনারেট করার কারণে একটা লিকুইড মেটালের সাথে মোল্ডের মাঝখানে একটা থিন একটা ব্যারিয়ার তৈরি হয়, এবং যার কারণেই স্যান্ড গুলো ইউজুয়ালি প্রোটেক্টেড থাকে। তো খেয়াল করতে হবে, যদি বেশি দিয়ে দিই তাহলে কি হবে, গ্যাস বেশি জেনারেট করবে, সো আলটিমেটলি গ্যাস প্রবলেম তৈরি হয়। সিকল ইজ দ্য মোস্ট এফেক্টিভ, যতগুলো কথা বলেছি সারফেস বাড়ানোর জন্য। এক্সেসিভ অন ক্যান কজ ব্লো ডিফেক্ট আমরা বললাম। পারমালাইজ কোক, পিচ এগুলো ইউজ করা যেতে পারে। মোল্ড কোটিং সামটাইমস ইউজ করা হয় টু ফর দ্য সেম ইফেক্ট, অর্থাৎ মোল্ডের চারদিকে গ্রাফাইটের কোটিং দেওয়া হয়। সো গ্রাফাইট বিং হাই মেল্টিং পয়েন্ট, সো এটা সারফেস বাড়াতে সাহায্য করে। গেটিং এন্ড ফিডিং, আমরা যদিও বলেছি যে গ্রিন স্যান্ড সিস্টেমের বেলায় মোস্ট ফেভারেবল কন্ডিশন জেনারেট করে, কিন্তু তারপরেও ব্যাড গেটিং সিস্টেম ইজ অলওয়েজ ডিসকারেজড, তাই তো? ব্যাড গেটিং সিস্টেম যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কাজটি করবে ড্যামেজ। তোমার মানে মোল্ডিং সিস্টেম যতটাই ফেভারেবল হোক না কেন।
So certain metallurgical characteristics of gray iron require specialized practice of creating design. For example, fluidity. Fluidity important for thin section with high surface area. High surface area মনে করো একটা ফ্ল্যাট জোন অনেক বেশি আছে, হরাইজন্টাল সেকশন অনেক লম্বা একটা কাস্টিং আছে, অথবা একটা প্লেট কাস্টিং করছি। তো এরকম যদি হাই সারফেস এরিয়া হয়, আমরা জানি এই ধরনের হরাইজন্টাল জায়গার মধ্যে লিকুইড মেটালের মুভমেন্ট স্লো হয়ে যায়, এবং এই স্লো হয়ে গেলে পরে মিশ্রণ হতে পারে। মিশ্রণ মানে মোল পুরোটা ভরবে না। রানিং সিস্টেম অ্যান্ড দ্য মোল ক্যাভিটি নিড টু বি ফিল্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেহেতু এই ধরনের হরাইজন্টাল সেকশনের মধ্যে মেটাল ভেলোসিটি ডিক্রিজ করে। লো ফ্লুইডিটি রেজাল্টেড ফর কার্বন কম থাকলে পরে সিলিকন কম থাকলে, পোরিং টেম্পারেচার কম থাকলে, হাইপার ইকুইটি আমরা বলেছি হাইপার কার্বন সরে যাচ্ছে। সো এই ধরনের সিনারিও যদি হয় তাহলে পরে ফ্লুইডিটি ইউ মাস্ট এক্সপেক্ট রিডিউসড ফ্লুইডিটি। সো ফ্লুইডিটি ইনক্রিজ করার জন্য দুটো উপায় আছে, একটা হলো কম্পোজিশন চেঞ্জ করো, আরেকটা হলো টেম্পারেচার বাড়িয়ে দাও। কোনটা তুমি অ্যাপ্লাই করবে? কম্পোজিশন যদি চেঞ্জ করো তাহলে পরে হয়তো পার্টি তোমার সাথে হ্যাপি নাও হতে পারে, প্রপার্টির সাথে এটা ইনফ্লুয়েন্স হতেও পারে। যার জন্য বেটার হলো কম্পোজিশন চেঞ্জ না করে ফ্লুইডিটি টেম্পারেচার বাড়িয়ে দেওয়া। বলা হচ্ছে যে 0.3% কার্বন যদি অ্যাড করো তাহলে এবার ফ্লুইডিটি 1 ইঞ্চি ইনক্রিজ করে, এবং সেম 1 ইঞ্চি ফ্লুইডিটি বাড়াতে গেলে তুমি জাস্ট 20 ডিগ্রি সেন্টিগ্রেড আর ফারেনহাইট টেম্পারেচার বাড়ালে হয়। সো ইট ইজ বেটার টু রেজ দ্য টেম্পারেচার রাদার দ্যান চেঞ্জিং দ্য কম্পোজিশন। রিডিউস ট্রান্সপোর্ট, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, সব ধরনের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে প্রযোজ্য, যে যতটা সম্ভব ট্রান্সপোর্ট রিডিউস করা, অর্থাৎ যেখানে মেল্টিং করছো সেখান থেকে মোল্ডিং এর জায়গা সেকশনের দূরত্ব যেন বেশি না হয়, খুব কুইকলি যেন তুমি এটাকে কোডিং করতে পারো। সো দিস ইজ দ্য ফ্লুইডিটি ইস্যু। শ্রিঙ্কেজ ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে, লিকুইড ভলিউম শ্রিঙ্কেজ আবার 0.5% পার ডিগ্রি পার 100 ডিগ্রি। খুব একটা লিকুইড শ্রিঙ্কেজ বলে আমরা অলওয়েজ বলেছি liquid shrinkage is at all not problematical, because liquid stage এটা shrinkage করছে, so it is compensated by liquid flow. কিন্তু solidification shrinkage এটা, that is the main issue. এবং for gray iron shrinkage যেটা করছে ভলিউম shrinkage, এখানে যেটা হচ্ছে সেটা হলো twice percentage of graphitic carbon, ঠিক আছে? গ্রাফাইটিক কার্বন মাইনাস 2.8 হলো কম্বাইন্ড কার্বন, যেটা সিমেন্টের মধ্যে 2.8% কার্বন হিসাব করা হচ্ছে। সো ফর এক্সাম্পল হোয়াইট কাস্ট আয়রন, তাহলে পরে হোয়াইট কাস্ট আয়রনে কোনো গ্রাফাইট তৈরি হয় না, তাহলে ভলিউম শ্রিঙ্কেজ যেটা হচ্ছে 2.8 multiplied by 2 is equal to 5.6%. So this is a minus one shrink করে। So হোয়াইট কাস্ট আয়রন যদি কাস্টিং করো তাহলে you obviously need feeding, adequate feeding. Shrinkage in gray iron can be compensated by controlling graphitization. তার মানে এটা যদি তুমি কন্ট্রোল করো তাহলে এটার ভ্যালুটা জিরো করে ফেলতে পারো। তার মানে যদি 2.8% গ্রাফিটিক কার্বন থাকে তাহলে ভলিউম শ্রিঙ্কেজ becomes 0, আমার ফিডিং এর দরকার নেই। অথবা যদি এটা বেশি থাকে, 2.8 এর বেশি থাকে, তাহলে পরে ভলিউম শ্রিঙ্কেজ becomes পজিটিভ, তার মানে এটা কন্ট্রাক্ট না করে এটা এক্সপ্যান্ড করবে। সো বাই কন্ট্রোলিং দ্য গ্রাফাইট পার্সেন্টেজ ইফ ইউ ক্যান, তাহলে পরে এই শ্রিঙ্কেজটাও তুমি কন্ট্রোল করতে পারো। So a normal soft gray iron, for example, with composition 3.5% carbon and 2.2% silicon. এই 3.5% এর মধ্যে যদি আমি let's say 0.4 থেকে 0.6% combined carbon আছে, আর 2.9 থেকে 3.1% গ্রাফাইটিক কার্বন আছে, তাহলে এই 2.9 3.1 যদি আমি এখানে বসাই তাহলে বেসিক্যালি ভলিউম পার্সেন্টেজ এক্সপ্যান্ড করছে, উইথ ভার্চুয়ালি এক্সপ্যান্ড আদার দ্যান shrink. For ordinary gray cast iron no feeder is needed, আমরা যেটা বলছিলাম যে সলিউশন শ্রিঙ্কেজের জন্য সাধারণত কোনো ফিডার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের কম্পোজিশন লেভেল ইউজুয়ালি এই ধরনের লেভেলে থাকে এবং গ্রাফিটিক কার্বনটাই 2.8 এর অলওয়েজ ইউজুয়ালি বেশি থাকে, এক্সেপ্ট ফর দ্য ইনিশিয়াল লিকুইড টু অস্টেনাইট সলিডিফিকেশন। আমরা সলিডিফিকেশন পর্যায়ে বলেছিলাম যে, সরি ফিডিং এর সময় বলেছিলাম ফিডিং এর শ্রিঙ্কেজটা কখন হচ্ছে অথবা কখন লিকুইডটা লাগছে। আমাদের এই গ্রাফাইট যেটা জেনারেট করছে সেটা আইদার ইউটেকটিক টেম্পারেচারের নিচে অথবা যদি কম হাইপোসাইডে থাকে, হাইপোসাইডে থাকলে প্রথম লিকুইড থেকে সলিড যেটা ফর্ম করবে সেটা অস্টেনাইট, এবং এই অস্টেনাইটের সময় শ্রিঙ্কেজ করবে। কিন্তু যখন গ্রাফাইট হওয়া শুরু করবে তখন এটা এক্সপ্যান্ড করবে। সুতরাং দুই সময়ে এই রিকোয়ারমেন্টটা লাগে। অন দ্য আদার হ্যান্ড যদি হাইপার সাইডে থাকে তাহলে দেয়ার ইজ নো অস্টেনাইট, প্রথম থেকে কার্বন গ্রাফাইট ফর্ম করছে, সো ইট উইল অলওয়েজ এক্সপ্যান্ড। ঠিক আছে, দেয়ার ইজ নো কমেন্ট, দেয়ার ইজ নো সিমেন্টাইট, দেয়ার ইজ নো অস্টেনাইট, অ্যাজ আ রেজাল্ট ইট উইল এক্সপ্যান্ড অল দ্য টাইম। So এই কম্পোজিশন গুলো দেখে by observing the phase diagram we can understand when you need feeding.
সো লো কার্বন, লো সিলিকন, লেস গ্রাফিটাইজেশন নিড মোর ফিডিং। তার মানে এটা কেন হচ্ছে? লো কার্বন, লো সিলিকন যদি থাকে তাহলে পরে আমরা বাঁদিকে শিফট হয়ে যাচ্ছি। সো বাঁদিকে শিফট হয়ে যাওয়া মানে অস্টেন্ট ফর্ম করবে, সো ইউ নিড মোর ফিডিং। সো লেস গ্রাফিটাইজেবল কাস্টিং যদি হয় তাহলে আমাদের ফিডিং লাগবে, যেহেতু গ্রাফাইট ফর্ম করছে না, সো এক্সপানশন হচ্ছে না। So thus feeder in gray iron is often needed to be used. Need not be used, কিন্তু some factor other than solution case also মনে রাখতে হবে। So ফিডিং এর রিলেটেড ইস্যু আমরা এখানে আলাপ করলাম, কিন্তু তারপরেও ফিডিং এর হয়তো মনে করো তোমার একটা ফিডার লাগবে না, সেক্ষেত্রে তুমি কম্পেনসেট করতে পারছো ফর হাইপার ইউটিলিটি অ্যালয়, কিন্তু there are some other issues এবং for that matter you may need feeder। তার মানে সলিডিফিকেশন শ্রিঙ্কেজ কভার করার জন্য না হলেও অন্য কোনো কারণে তোমার ফিডার লাগতে পারে। অন্য কারণ কি হতে পারে? 1 নম্বর, ফিডার মে বি নিডেড ইন মোল্ড এনলার্জমেন্ট অকার এট সাম টাইম আফটার পোরিং। সরি, সো মোল্ড এনলার্জমেন্ট যদি হয়, তার মানে ম্যাসিভ অ্যামাউন্ট অফ যদি কি বলে এটাকে এক্সপানশন হয়, অথবা অন্য কোনো কারণে মোল্ড যদি বাকল হয়, আমরা দেখেছিলাম লিনিয়ার কন্ডাকশনের সময় কোনো কোনো ক্ষেত্রে যদি ভার্টিক্যাল মোল্ড হয় তাহলে পরে আউটওয়ার্ড এক্সপ্যান্ড করে। সো যদি মোল্ড এনলার্জমেন্ট হয় তখন ফিডার হেল্প করে। আরেকটা হলো ফিডার দিলে পরে আমরা জানি যে এই সলিডিফিকেশনটা হয় আন্ডার প্রেসার, এই হাই মেটালোস্ট্যাটিক প্রেসারের কারণে, এবং প্রেসার যদি থাকে লিকুইড মেটালে তাহলে আমরা দেখেছি ডিফেক্ট তৈরি হয় না বা ডিফেক্ট তৈরি হওয়া ডিফিকাল্ট। সো সাউন্ড কাস্টিং তৈরি করতে গেলে পরেও আমরা অফেন নিড এ ফিডার। ওকে, গেটিং ডিজাইন প্যারামিটারস যেগুলো আছে আমরা গেটিং ডিজাইন অলরেডি পড়েছি। সো আমাদের পোরিং রেট ক্যালকুলেট করা দরকার, এবং স্ল্যাক ট্র্যাপ একটা সামটাইমস ইউজ করতে হবে, বিকজ ফেরাস মেটাল কাস্টিং করলে প্রচুর স্ল্যাগ সামটাইমস ভিতরে ঢুকে যায়, ইনক্লুশনস লিকুইড মেটালের মধ্যে থাকে, and provision of feeding if required. So these are the common issues. টাইম ক্যালকুলেট করার জন্য এই ধরনের একটা ফর্মুলা অ্যাভেলেবল আছে, এবং এই ফর্মুলাটার উপর বেস করে এই ধরনের গ্রাফও জেনারেট করে। সো একটা ওয়েট অফ কাস্টিং অবভিয়াসলি খেয়াল করা, একটা পাউন্ডে আছে। সো ওয়েট অফ কাস্টিং যদি আমি জানি এবং থিকনেস যদি আমি জানি কাস্টিং এর, তাহলে পরে লেটস সে 1000 পাউন্ড কাস্টিং এর জন্য থিকনেস যদি 1 ইঞ্চি হয়, সো দিস ইজ 1000 পাউন্ড, 1 ইঞ্চি হলো এই লাইনটা, so 1000 1 ইঞ্চি, so it is roughly 70 or 68 সেকেন্ড। মানে এই ধরনের কাস্টিং এর জন্য পোরিং টাইম হলো 68 সেকেন্ড। সো আমরা পোরিং রেট ক্যালকুলেট করতে পারি বাই ইউজিং দিস গ্রাফ অ্যাজ ওয়েল। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে টি হলো পোরিং টাইম, এ হলো কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট এটসেট্রা, এটা গ্রে এরিয়ার যেটা ভ্যালু দেওয়া আছে, আর এই ক্যাপিটাল টি যেটা সেটা হলো এভারেজ মেটাল থিকনেস ইন ইঞ্চ। সামটাইমস আমরা এভারেজ মেটাল থিকনেস ইউজ না করে, যেহেতু পোরিং টাইমের কথা বলছি, আমরা স্মলেস্ট থিকনেসটা কনসিডার করি। একটা কাস্টিং এর মধ্যে মোটা সেকশন আছে, চিকন সেকশন আছে, আমরা জানি যে মোটা সেকশন অনেক সময় লেগে সময় দিয়ে পোরিং করলে কোনো অসুবিধা হয় না, কিন্তু চিকন সেকশনটা সলিউশন কুইক তৈরি হয়ে যায়। সো কুইক চিকন সেকশন আগে সলিডিফাই হয়, তার মানে ওই সলিউশন টাইমের চেয়ে কম রেটে পোরিং করতে হবে, কম টাইমে। যার জন্য এই পোরিং টাইম ক্যালকুলেশনের জন্য আমাদের ইট ইজ বেস্ট প্র্যাকটিস টু কনসিডার দিস টি অ্যাজ দ্য স্মলেস্ট সেকশন অফ দ্য কাস্টিং, নট এভারেজ thickness of the metal. ঠিক আছে? ওকে, সো সামটাইমস আমরা ফিডার না দিলেও চলে, ফিডার না দিলেও চলে, উই ক্যান ইউজ দ্য গেটিং সিস্টেম অ্যাজ এ ফিডার। আমরা এটা সমস্ত কথা বলেছি, এখানে একটা এক্সাম্পল আমরা এখানে দিচ্ছি। সো দিস ইজ দ্য কাস্টিং, এখানে ছোট ছোট, এটা একটা ম্যাস প্লেট কাস্টিং। ম্যাস প্লেট বলতে মিন করা হচ্ছে, তোমরা এর সময় বলেছিলে প্যাটার্নের কথা আলাপ করার প্রেজেন্টেশন দেওয়ার সময়, ম্যাস প্লেট হলো একটা মানে ইট ইজ জাস্ট লাইক কোপ এন্ড ড্র্যাগ প্যাটার্ন, কিন্তু একসাথে অনেকগুলো প্যাটার্ন একসাথে অনেকগুলো কাস্টিং করা যায়, যার এটাই হলো ম্যাস প্লেটের মূল বৈশিষ্ট্য। ইট ইজ এ কোপ এন্ড ড্র্যাগ প্যাটার্ন, বা কোপ শুধু কোপ হতে পারে, শুধু ড্র্যাগ হতে পারে, কিন্তু ম্যাস প্লেট বলতে মিন করা হয় অনেকগুলো কাস্টিং একসাথে করা যায়। সো এখানে দেখো একসাথে 1 2 3 4 5 10টা কাস্টিং একসাথে করছে। সো দিস ইজ দ্য 10 কাস্টিং দেখানো হচ্ছে, কিন্তু প্রত্যেকটা কাস্টিং এর মধ্যে এখানে দেখো, এখানে দেখো, এই জায়গায় এই জায়গায়, সব এগুলা সিঙ্কেজ ক্যাভিটি ফর্ম করেছে। তো এইটা কম্পেনসেট করার জন্য সে প্রথম যেটা করলো, একটা এই স্ক্রুটাকে অনেক মোটা করে দিল, স্ক্রু মোটা করে দিয়েছে, কিন্তু শুধুমাত্র স্ক্রু যেটা সরাসরি যেখানে আছে, শুধু এই 2টা কাস্টিং ভালো হয়েছে, বাকিগুলোর মধ্যে এগেইন ডিফেক্ট রয়েই গেছে। কিন্তু এখানে যেটা করেছে,
সে এই রানারটাকে চাঙ্কি করে দিয়েছে। সো এই রানারটা বেসিক্যালি ফিট করেছে এই লিকুইড মেটালকে, যেহেতু ছোট ছোট কাস্টিং, সো এটা রিকোয়ারমেন্ট খুব একটা বেশি না। সো এই মোটা রানারটা এই সবগুলো ফিট করেছে এবং কাস্টিং মোটামুটি সবগুলো সাউন্ড হয়েছে। সো বাই দিস ওয়ে আমরা গেটিং সিস্টেমকে অ্যাপ্লাই করতে পারি অ্যাজ এ ফিডার। ওকে, one of the most important topic for gray iron is called inoculation. ঠিক আছে, কেন এটা ইম্পর্টেন্ট? বিকজ to achieve desired mechanical property in iron casting, liquid iron must have correct composition, sorry, এক second, hello, হ্যাঁ বলো, কেন পারে না? অনেকে তোমরা পারো, ওরা কেন পারে না? নেট সার্ভিস করলে তো আমি অ্যাকসেপ্ট করবো না, বলে দিচ্ছি। নেট সার্ভিস করলে দেয়ার ইজ নো এক্সকিউজ। তোমাদের এটা বারবার বলে দিচ্ছি, টাইম অলরেডি ফিক্স করা আছে, এর মধ্যে যদি করতে পারো করবা, না করলে করবা না, ঠিক আছে? এটা তো হবেই না, সেই জন্য আমি তোমাদের বারবার রিমাইন্ডার দিয়েছি যে টাইম সেট করে দেওয়া আছে। হ্যাঁ, ওকে। Okay, so mechanical property of gray iron is controlled by composition and the graphite size, or graphite suitable nuclei to induce the correct graphite structure to form on a solution. তার মানে আমরা বলেছি সলিডিফিকেশনের সময় যে adequate nuclei form করে for graphite flake. So the liquid iron must have a suitable graphitization potential. এই কথাটা আমরা বারবার আলাপ করেছি। তার মানে লিকুইড মেটালের মধ্যে গ্রাফাইট ফর্ম করার আর্জ থাকতে হবে, যেটাকে আমরা বেসিক্যালি বলতেছি গ্রাফিটাইজেশন পটেনশিয়াল। সো লিকুইডের মধ্যে এই আর্জটা অথবা গ্রাফিটাইজেশন পটেনশিয়াল যদি না থাকে, তাহলে গ্রাফিটাইজেশন রিঅ্যাকশন হবে না। এবং সেকেন্ড যে কন্ডিশন যেটা বলেছি, সেই সেকেন্ড কন্ডিশন হবে না। তার মানে অ্যাডিকুয়েট নিউক্লিয়াই গ্রাফাইট ফ্লেক ফর্ম করার জন্য নিউক্লিয়াস যেটা জেনারেট করবে, সেটা হবে না। সুতরাং এই গ্রাফিটেশন পটেনশিয়ালকে কন্ট্রোল করতে গেলে পরে আমরা যেটা বলছি কারেক্ট কম্পোজিশন হতে হবে। এবং কারেক্ট কম্পোজিশন বলতে মানেই হলো যেগুলো হেল্প করে। ফর এক্সাম্পল কার্বনিক ভ্যালু থাকতে হবে, অ্যাডিকুয়েট কার্বনিক ভ্যালু থাকতে হবে। ইন পার্টিকুলার সিলিকনটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যার জন্যই আমরা গ্রে কাস্ট আয়রনকে বলেছি ইট ইজ অ্যান টার্নারি অ্যালয়, নট অ্যালয় অফ আয়রন এন্ড কার্বন। ইট ইজ অ্যালয় অফ আয়রন, কার্বন এন্ড সিলিকন। বিকজ কার্বন যত সাফিসিয়েন্টই থাক না কেন, সিলিকন যদি না থাকে তাহলে গ্রাফাইট গ্রিকাস্টার নিউক্লিয়েট করবে না, সো গ্রাফাইট নিউক্লিয়েশন হবে না। So even if the iron of the correct chemical analysis made in the melting furnace, casting having the desired graphite structure will not be produced without the addition of inoculant. এটা মনে রাখতে হবে। তার মানে তুমি কম্পোজিশন যা দরকার সেটা তুমি গ্রাফ দেখে এক্সেট্রা দেখে তুমি সেট করলা। এই কম্পোজিশন থাকলে পরে গ্রে আয়রন 100% গ্রে আয়রন জেনারেট করবে। সো all carbon will be in the form of graphite flake. But এই কম্পোজিশন চেক করলে পরে হবে না, তোমাকে ইনোকুলেশন যদি না দাও তাহলে পরে গ্রাফাইট তৈরি হবে। So inoculants are alloys added in small amount, very small amount, only about 0.5% or something. এগুলো দিতে হয় to induce eutectic graphite nucleation. Without the presence of suitable nuclei, liquid iron will undercool below eutectic temperature. ঠিক আছে, তার মানে সেম টেম্পারেচার নিউক্লিয়েশন শুরু হবে না, লিকুইড মেটাল টেম্পারেচার ফল করবে। সো উই উইল হ্যাভ আন্ডারকুলিং, এবং আন্ডারকুলিং যদি তৈরি হয়, পরে যদি গ্রাফাইট তৈরি হয়, সেই গ্রাফাইটের কোন ফর্ম হবে? ফর্ম ডি অথবা ই, যেটা আমরা বলেছিলাম ইন্টারডেন্ড্রাইটিক যে গ্রাফাইট থেকে ফর্ম করে, টাইপ ই অর টাইপ ডি। সো এই ধরনের ফর্ম করবে, হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল। So inoculation is the process of increasing the number of nucleating sites from which eutectic graphite can grow during solidification of flake, nodular and compacted graphite. So graphite যদি flake আকারে অথবা nodular আকারে অথবা compacted ফর্মে যদি জেনারেট করতে চাও তাহলে পরে তোমাকে inoculation করতে হবে। The main aim of inoculation, minimize undercooling during eutectic solidification to make sure that resultant cast structures are completely free from eutectic carbide. So inoculation also play a major part in controlling eutectic graphite morphology and distribution, and hence the level of pearlite and ferrite in mixture.
তো আমরা একটু আগেই বললাম গ্রাফাইট মরফোলজি মানে টাইপ ডি অথবা টাইপ ই, অথবা তুমি টাইপ এ কোনটা করতে চাও সেটাকে ডিস্ট্রিবিউশন অ্যাজ ওয়েল, এটা প্রেফারেবলি ওরিয়েন্টেড অর র্যান্ডমলি ওরিয়েন্টেড এক্সেট্রা এক্সেট্রা, অ্যান্ড এট দ্য সেম টাইম ম্যাট্রিক্স কেমন হবে সেটাও কন্ট্রোল করে, অর্থাৎ ফুললি ফেরিটিক হবে কিনা নাকি পারলাইট থেকে যাবে এক্সেট্রা। সো ফ্ল্যাট গ্রাফাইট যদি তৈরি করতে চাও ইনোকুলেশন ইউজ করা হয়, তাহলে কি কি কারণে? এক নম্বর হলো প্রিভেন্ট ইউটিকি ফর্মেশন, পার্টিকুলারলি থিন সেকশন এন্ড কর্নার, যেখানে কুলিং রেট ভেরি ফাস্ট, সেখানে সিমেন্টেড ফর্ম করার টেন্ডেন্সি থাকতে পারে। সো পার্টিকুলারলি ওই সমস্ত জায়গায়ও যাতে সিমেন্টেড ফর্ম না করে, গ্রাফাইট ফর্ম করে, সেটার জন্য আমাদের ইনক্লুশন লাগবে। 2 নম্বর, এনশিওর এ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ ফাইন টাইপ অফ এ। সো গ্রাফাইট টাইপ এ যেটা প্রেফারেবল সেটা যাতে ফর্ম করে, and to prevent formation of either rosette graphite and undercooling graphite type D অথবা E. So rosette graphite type ED সেগুলো যাতে তৈরি না হয়, শুধু ফাইন টাইপ এ যাতে তৈরি হয়, সেটা করতে গেলে আমাদের ইনক্লুশন ইজ নিডেড। সো এখানে দুটো ছবি দেখানো হয়েছে, এটা তফাৎ কি বোঝা যায়? তো এখানে দেখো ওই যে ডেনড্রাইটিক মানে টাইপ ডি, এটা randomly distributed খুব সময় টাইপ ই, না টাইপ ডি ভুলে গেছি, ওকে টাইপ ডি অথবা টাইপ ই, একটা হলো প্রেফারেড ওরিয়েন্টেশন, একটা র্যান্ডম ওরিয়েন্টেশন, কিন্তু এখানে যে ডেনড্রাইট যেটা আছে ডেনড্রাইটে ফাঁকে ফাঁকে তৈরি হয়েছে সেটা দেখা যাচ্ছে। সো এটা ফর সিভিয়ার আন্ডারকুলিং এর কারণে। সো এটা ইনোকুলেশন করা হয়নি, যখন ইনোকুলেশন করা হয়েছে তখন টাইপ এ গ্রাফাইট তৈরি হয়েছে, ঠিক আছে? So uninnoculated gray cast iron will contain undercooled form of graphite type D or E associated with will be ferrite. Cementite in thin section or close to edge at corner. So এই দুটা যে কোনো একটা দিন অ্যাড করবে। Such iron is unlike to meet tensile and hardness specification. Okay, and will be difficult to machine. So inoculation করতে গেলে যে সমস্ত ম্যাটেরিয়াল আমরা ইউজ করি সেগুলোর মধ্যে গ্রাফাইট বেস, ফেরোসিলিকন বেস এন্ড ক্যালসিয়াম সিলিসাইড বেস। সাধারণত কমনলি এই 3 ধরনের ম্যাটেরিয়ালই হতে পারে। গ্রাফাইট কে পাওয়ারফুল ইনোকুলেন্ট, কিন্তু দিস ইজ নট ইফেক্টিভ। মোস্ট ইফেক্টিভ ওয়ান যেটা হলো ফেরোসিলিকন। সাধারণত ফেরোসিলিকন দি মোস্ট ইম্পর্টেন্ট এন্ড কমনলি ইউজড ইনোকুলেন্ট। এটা গ্রেড দুইটা আছে আমরা জানি, 45, 75। সো যে কোনো একটা ইউজ করা যেতে পারে। Pure ferrosilicon is not effective as an inoculant, কারণ অ্যাডিশনাল কিছু রিকোয়ারমেন্ট আছে, আমরা একটু পরে বলছি, সেগুলা দরকার ফেরোসিলিকনের মধ্যে অথবা ইনোকুলেশনের মধ্যে, যে ইনোকুল্যান্টের মধ্যে। সেটা হলো around 5% carefully controlled levels of minor element, barium, zirconium, strontium, bismuth, aluminum, calcium, manganese, that determines the effectiveness of the product. These micro constituents are capable of forming micro inclusions of complex oxide or oxysulfides, having suitable surface and crystallogic characteristics. তার মানে যে ইনোকুলেন্টটা, যে নিউক্লিয়েন্টটা তৈরি করে, সেই নিউক্লিয়েন্টটা যাতে আমাদের যে সলিডটা ফর্ম করবে সেই সলিডের সিমিলার ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন এন্ড ওরিয়েন্টেশন যাতে থাকে, সেইটা করার জন্যই এই অ্যাডিশনাল জিনিসপত্র লাগে। অর্থাৎ আমরা যদি গ্রাফাইট সলিড যদি ফর্ম করতে চাই, তেমন গ্রাফাইট যদি নিউক্লিয়েন্ট করতে চাই, তাহলে গ্রাফাইটের যে ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশন, ক্রিস্টালোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, সেইটা লিকুইডের মধ্যে সেট করার জন্য এই সমস্ত অ্যাডিশনাল জিনিসের প্রয়োজন পড়ে। সো দে হেল্প বাই ফর্মিং কমপ্লেক্স অক্সাইড অর অক্সিসালফাইডস, যেগুলো এই ক্যারেক্টারিস্টিক্স সিমিলার টু গ্রাফাইট। ওকে, মেথড অফ ইনোকুলেশনস, কয়েক রকম ইনোকুলেশনস আছে। একটা হলো লেডেল অ্যাডিশন, একটা হলো লেট ইনোকুলেশন। লেডেল অ্যাডিশন কাকে বলে? লেডেল অ্যাডিশন হলো আমরা লিকুইড যখন লেডেলে ঢালছি ফ্রম ফার্নেস, তখন আমরা ইনোকুলেন্ট অ্যাড করছি। ইনোকুলেন্ট অ্যাডেড আইদার অ্যাজ এ লিকুইড আয়রন এন্টার্স দ্য লেডেল অর জাস্ট আফটারওয়ার্ডস। মানে ঢালার সময় স্টিমের মধ্যে দিতে পারি, অথবা ঢালা শেষ হয়ে গেছে তখন দিতে পারি। সো ইন দ্য লেডেল। আরেকটা হতে বলে লেট ইনোকুলেশন, সেটা হলো লেডেল থেকে যখন আমি মোল্ডে ট্রান্সফার করছি, মোল্ডে যখন পোরিং করছি, তখন এই স্টেজের মধ্যে কোনো একটা জায়গায় the first two treatments after the metal has left the ladle, for example as it enters the mold, stream inoculations, or by using an insert in the mold,
ইন মোল্ড ইনিকুলেশন। সো বেসিক্যালি আমরা তিনটা মেথড পেলাম, একটা হলো ল্যাডিয়াল অ্যাডিশন, একটা হলো স্ট্রিম ইনিকুলেশন, আর একটা হলো ইন মোল্ড ইনিকুলেশন, এবং এই দুইটা হলো লেট ইনিকুলেশন। Inoculant reached maximum effectiveness immediately after treatment and faded quickly. তার মানে যত সময় যাচ্ছে ইনোকুলেন্ট তার পাওয়ার লুজ করতে থাকে। তো ইনোকুলেশন ফেডিং বলে এটা। তো ইউজুয়ালি 10 থেকে 20 মিনিটের মধ্যে ফেডিংটা কমপ্লিট হয়ে যায়। তার মানে 10 থেকে 20 মিনিট পর ইনোকুলেশনে আর কোনো এফেক্টিভনেস থাকবে না। So it is therefore desirable to inoculant as late as possible before casting. So for example, let's say 500 টন কাস্টিং করতেছে। তো 500 টন কাস্টিং করতে গেলে তুমি যদি ল্যাডিলে ইনোকুলেশন করো, তাহলে ল্যাডিল ইনোকুলেশন করার পরে এটাকে মোল্ডে যখন তুমি ট্রান্সফার করবা, এই 500 টন কাস্টিং যখন ঢালবা ততক্ষণে সব ইনোকুলেশন ফেডিং হয়ে যাবে। ঠিক আছে, সো এটার কোনো ইফেক্ট থাকবে না, যার কারণে তখন সে সমস্ত ক্ষেত্রে আমরা অবশ্যই লেট ইনোকুলেশন করতে এনকারেজ করব। ইয়েস, ফেডিংটা কেন হয়? একটু ফেডিংটা হলো এটা সলিউশনে চলে যায়। একটা বেসিক কনসেপ্ট মনে রাখতে হবে, এটা হলো হেটেরোজেনাস নিউক্লিয়েশন করতেছে। তো হেটেরোজেনাস নিউক্লিয়েশন করতে গেলে পরে আমরা যেটা চাই সেটা হলো একটা সারফেস। ঠিক আছে, এখন এটা যদি সলিউশনে ডিসলিউশন হয়ে চলে যায়, ভ্যানিশ হয়ে যায়, তাহলে পরে সেই ফ্রি সারফেস আর দিতে পারবে না। যার কারণে আমরা দিচ্ছি অ্যাজ লেট অ্যাজ পসিবল, যাতে যত কিছুক্ষণ সময় ধরে এই সলিড গুলো থাকে এবং জাস্ট ডিসলভ করার পর্যায়ে যে নিয়ে সে যেন এটাকে হেল্প করে। ঠিক আছে, জাস্ট ডিসলিউশন স্টেজে। তারপরে এটা একদম যখন ফুললি ডিসলভ হয়ে যায় তখন আর কোনো এফেক্ট থাকে না। সো ফেডিং বলতে মিন করা হচ্ছে যে এটা সলিউশনে চলে যাওয়া লিকুইডের মধ্যে। যে ফেরোসিলিকনটা মনে করো ফেরোসিলিকন দিচ্ছি, তো ফেরোসিলিকন এটা তুমি মনে করো একদম পাউডার, ফাইন পাউডার ফর্মে দিলাম, এটা সেকেন্ডের মধ্যেই গলে যাবে, তখন আর করে এটা এফেক্টিভ থাকবে না। ঠিক আছে, ওকে। সো এখানে মোটামুটি একটা সামারি করা হচ্ছে যে ইনোকুলেশন টেকনিক গুলো। আমরা বলছি দুইটা কমন, একটা হলো ল্যাডেল ইনোকুলেশন আর একটা হলো লেট ইনোকুলেশন। ল্যাডেল ইনোকুলেশনের তিনটা মেথড আছে, একটা গ্র্যাভিটি ফিডিং, এয়ার ইনসাইড গ্র্যাভিটি ফিডিং মানে জাস্ট আমরা ঢেলে দিচ্ছি, এয়ার অ্যাসিস্টেড মানে মনে করো কোনো একটা ইয়ার মাধ্যমে, ব্লোয়ারের মাধ্যমে আমরা বাতাস দিচ্ছি, তার সাথে ইনোকুলেশন যাচ্ছে। আর একটা হলো জাস্ট ওয়্যার আমরা ভিতরে ঢুকাচ্ছি, মনে করো ম্যাগনেসিয়াম যদি ফেরোসিলিকন যদি দেই, ফেরোসিলিকন ইন দ্য ফর্ম অফ ওয়্যার আমরা এটা দিতে পারি। ওকে, পোস্ট ইনোকুলেশন যেগুলো আছে সেটা তিনটা আছে, একটা হলো ইনস্ট্রিম ইনোকুলেশন ডিউরিং পোরিং ইনটু দ্য মোল্ড, ওয়্যার ইনজেকশন ডিউরিং পোরিং ইন দ্য মোল্ড, আর একটা হলো ইন দ্য মোল্ড। ইনস্ট্রিমের মধ্যে এটা হতে পারে এয়ার অ্যাসিস্টেড হতে পারে, মানে পাউডার ফর্ম দেই, আর এটা গ্র্যাভিটি ফিডিং হতে পারে, সেটাও পাউডার ফর্ম হতে পারে। ইনভলিউশন হিসেবে দুই জায়গায় হতে পারে, একটা হলো আমরা স্ক্রু এবং রানারের মধ্যে বসাতে পারি, অথবা পোরিং বেসিনের মধ্যে দিতে পারি। ঠিক আছে, স্ক্রু রানারে দিলে পরে আমরা সলিড ইনসার্ট প্লেসড ইনটু দ্য স্ক্রু ওয়েল। ওকে, এটা আমার মনে হয় কথাটা না বলে আমরা ছবি দেখে দিলে আরো বেটার হবে। ওকে, তাহলে ল্যাডিল ইনোকুলেশন যেটা আমরা বলছি সেটা হলো should be always added to the metal stream when tapping from the furnace to ladle or ladle to ladle. So tapping এর সময় এটা দিতে হয়। Addition should begin when the ladle is এখানে জিনিসটা খেয়াল করো, যদি আমরা ল্যাডেল এডিশন করি তাহলে 1/4 ফুল করার পরে অ্যাড করতে হবে, তারপরে আবার লিকুইডটা ঢালতে হবে, যখন 3/4 ফুল হয়ে গেল তখন আবার অ্যাড করতে হবে, so that the last metal যেটা আসতেছে সেটা বেসিক্যালি মিক্সিং করে। So never put inoculant in the bottom of the ladle and tap on it. এটা কখনোই করা যাবে না, এটা করলে পরে ফেডিংটা অলমোস্ট ইনস্ট্যান্টানিয়াসলি হবে। The amount of inoculant needed governed by several factors. Following rules apply. সেটা হলো low carbon equivalent iron require greater feeding inoculant. It's obvious. যেহেতু কার্বন ইকুইভ্যালেন্ট কম আছে, so এটার মধ্যে গ্র্যাভিটেশন পটেনশিয়াল কম আছে, so you need more inoculant. For a given iron, thinner section need more inoculant because thinner section এর মধ্যে ফাস্ট কুলিং হওয়ার সম্ভাবনা বেশি, সিমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, so you need more inoculant. Electric melted iron require more inoculant than cupola melted. Why this is applies? Because cupola melted এর মধ্যে সাধারণত কার্বন বেশি থাকে, সিলিকন বেশি থাকে। On the other hand, ইলেকট্রিক মেল্টিং এর সময় আমরা জানি এখানে যেহেতু কোনো কোক অ্যাপ্লাই করা হচ্ছে না, জাস্ট ইলেকট্রিক চার্জ করা হচ্ছে, যার ফলে এদের কম্পোজিশনের মধ্যে কার্বনিক এবং ম্যালোডিক কম থাকে, যার জন্য ইউনিট মোর ইনোকুলেন্ট। হাই স্টিল স্ক্র্যাপ যদি ইউজ করো, on the other hand আয়রন স্ক্র্যাপ, তার মানে আয়রন স্ক্র্যাপের চেয়ে স্টিল স্ক্র্যাপ যদি বেশি ইউজ করো তাহলেও ইউনিট মোর ইনোকুলেন্ট, বিকজ স্টিল স্ক্র্যাপের মধ্যে কার্বন কম আছে, সিলিকন কম আছে। Higher treatment temperature necessary inoculant iron held more than a few minutes after inoculant. তার মানে তুমি যদি মনে করো একটু বেশি সময় ধরে রাখতে হচ্ছে,
যে কোনো কারণে হোক না কেন, অথবা ফার্নেসের যে দূরে আছে তোমার কোরিং পিট অনেক দূরে আছে। সুতরাং এই যে লম্বা সময় ধরে যদি লিকুইড মেটালের মধ্যে ধরে রাখতে হয়, তাহলে পরে ইউনিট মোর ইনিকুলেন্ট, যাতে করে সার্ভাইভ করতে পারে। In general, only about 0.5% maximum of metal can be added as inoculant. So, তুমি যদি ferrosilicon দাও, তাহলে পরে 0.1 to 0.5% of the total casting weight. সেটা তুমি দিতে পারবে, not satisfied. I mean, that is more than enough. Higher addition is needed for ductile iron. Ductile iron is a different issue, so তার জন্য বেশি লাগে, আমরা পরে দেখব। Over inoculation cause shrinkage porosity problem. So, inoculation যদি বেশি দেই, তাহলে shrinkage porosity ফর্ম করে। সাধারণত এটা কি বলে এটাকে না দিলে যে সমস্যাটা হয়, বেশি দিলে একই সমস্যা হয়, অর্থাৎ এটা আন্ডারকুলিং বেশি হয়। ওকে, সো দিস আর দ্য কমন পিকচারের মাধ্যমে বোঝানোর জন্য। সো গ্র্যাভিটি ফিডিং, তার মানে ফার্নেস থেকে ল্যাডেলে ঢালতেছি এবং সেখানে আমরা ইনোকুলেন্ট গুলোকে স্ট্রিমের মধ্যে দিয়ে এটাকে চার্জ করতেছি, সেটা একটা আছে। আর একটা এয়ার ইনকুলেশন, মানে আমরা এয়ারের সাথে ব্লো করছি, এয়ারের সাথে এটা মিক্স করে, পাউডার গুলো মিক্স করে আমরা ডেলিভারি দিচ্ছি। আরেকটা ওয়্যার ইনজেকশন, তার মানে এটা চার্জিং করার সময় ওয়্যারের মাধ্যমে আমরা এখানে অ্যাড করছি। So these are the leaded inoculation. Then lead stream inoculations, modern foundry যেগুলো আছে, যেগুলো মেকানাইজড অবস্থায় আছে, সেখানে ফার্নেস থেকে লেডেলে নেওয়ার সময় এটা পসিবল না, সুতরাং সাধারণত lead stream inoculation করা হয়। Metal stream inoculation is intended for the use of these conditions. It is designed to add controlled amount of inoculant of the liquid to cast iron just before enter the mold. So mold দেওয়ার আগে আমরা প্রসেসগুলো দেখেছিলাম। So, use of lead stream inoculation technique leads to virtually elimination of fading. মানে একদম শেষ স্টেজে যেহেতু আমরা দিচ্ছি, সো ফেডিংটা অনেক ক্ষেত্রেই এলিমিনেট করা যায়, অর্থাৎ ফেডিং হইলে না মানে হয় না বললেই চলে। সো এ সাবস্টেন্সিয়াল রিডাকশন ইন দ্য অ্যামাউন্ট অফ ইনোকুলেন্ট ইউজ, যেহেতু ফেডিং হচ্ছে না, সো বেশি দেওয়া দরকার নেই। The inoculant addition thereby produce smaller charge compared to charge in iron. Again, ফেরোসিলিকন যত বেশি দিবা, সিলিকনের পরিমাণ ইন দ্য লিকুইড আলটিমেটলি ফেডিং বলতে কি হচ্ছে, আলটিমেটলি সব গলে যাচ্ছে, গলে যায় আয়রনের মধ্যে যোগ হচ্ছে। সো ফেরোসিলিকন দিলে পরে সিলিকনের পরিমাণ আয়রনে বেড়ে যাচ্ছে, আর সিলিকনের পরিমাণ এত বেশি যদি ফেরোসিলিকন দাও, তাহলে পরে কম্পোজিশন চেঞ্জ হয়ে যেতে পারে। সো আলটিমেটলি প্রপার্টি যেটা আছে, সেই প্রপার্টির সাথে অথবা মেটালজিক্যাল কনসিস্টেন্সি যেটা আছে, এটা এখানে নাও হতে পারে, মানে সেটা ড্যামেজ হতে পারে। কস্ট অফ ইনোকুলেশন, এটা অবভিয়াসলি একটা ইস্যু, বেশি লাগলে পরে বেশি কস্ট লাগবে। সো লেড স্ট্রিম এডিশন দিলে পরে কস্ট কমে যাবে, বিকজ ফেরোসিলিকন কম লাগছে। Inoculant used in lead stream inoculant must have a number of important features. Okay, এক নম্বর কথা, ইট মাস্ট বি পাওয়ারফুল। তার মানে যেহেতু সময় কম পাচ্ছে, সুতরাং এটার ইফেক্টটা অলমোস্ট ইমিডিয়েট হতে হবে, যার জন্য ইট শুড বি এ পাওয়ারফুল ইনোকুলেন্ট। It must be finely divided into, সুতরাং বড় বড় দানা দেওয়া যাবে না, ছোট ছোট দিতে হবে, পার্টিকেল দিতে হবে। মানে একটা বড় পার্টিকেল আমার ভিতরে থাকলে কোনো লাভ নেই আলটিমেটলি, এটা ইট মাস্ট ডিসোলেট, এবং এই ডিসোলিউশনের বিগিনিং পর্যায়ে আলটিমেটলি এফেক্ট হয়। সো যত ছোট দানা হবে তত সলিউশনে যাবে কুইকলি, এবং তত অ্যাক্টিভেশন কুইকলি হবে। It must be very accurately graded. Graded বলতে মিন করা হচ্ছে সর্টিং ঠিক মতো করতে হবে, উইদাউট সুপার ফাইন ম্যাটেরিয়ালস। সুপার ফাইন দিলে বেশি দিলে চলবে না, বিকজ এগুলো আগে গলে যাবে, ঠিক আছে। অথবা এমন হতে পারে যে যদি আমি ল্যাডেলের গেটিং সিস্টেমে দেই, তাহলে গেটিং সিস্টেম জ্যাম করে ফেলতে পারে। It must dissolve rapidly and cleanly to avoid presence of undissolved inoculant particle in the castings. এখন যদি এটা সলিড ফর্মে থেকে যায়, আলটিমেটলি এত বড় বড় পার্টিকেল দিয়েছে, এটা সলিড অবস্থায় রয়ে গেছে, তার মানে কাস্টিং এ তখন ডিফেক্ট জেনারেট করবে। So stream inoculation is very efficient since fading is eliminated. Normal addition কমে যাচ্ছে, আমরা আগে বলেছিলাম আপ টু 0.5%, এখানে 0.2% মতো ইউজ করা যায়, টিপিক্যালি 0.1% দিলে এনাফ। ফর ডাক্টাইল আয়রন আমরা বেশি লাগে, কেন লাগে আমরা পরে বলছি। সো ইন স্ট্রিম ইনোকুলেশন যেটা, সেটা হলো আমরা পোর করছি লিকুইড মেটাল মোল্ডের মধ্যে, এটা হলো মেকানিক্যাল সিস্টেমের কথা ছবি দেখানো হয়েছে। সো মোল্ডগুলো আস্তে আস্তে মনে করে একটা বেডের উপর দিয়ে যেতে থাকে, উপর থেকে স্টেশনারি একটা আছে, পোরিং আছে, সেখান থেকে লিকুইড পরে মোল্ড ভরে যায়, মোল্ডটা সরে গেল,
আবার আবার ইস্যু ওপেন হয়ে গেল, আবার লিকুইডে পড়লো, এরকম সিস্টেম যদি হয় তাহলে পরে সাধারণত এই স্টিমের মধ্যে এটা অ্যাড করা হয়। সো এটা মোল্ডের জাস্ট ঢোকার আগ মুহূর্তে এটা ইউজ করা হচ্ছে। আর ফাইনালি মোল্ড ইন্টিগ্রেশন যেটা থার্ড প্রসেস যেটা, সেটা হলো মোল্ডের মধ্যে আমরা ইট করছি। দুইটা হতে পারে, একটা হলো পোরিং বেসিনে দিতে পারি, আর একটা হলো প্লেসড এট দ্য বটম অফ দ্য স্ক্রু, অথবা একদম আইদার বটম অফ দ্য স্ক্রু অথবা জাস্ট রানারের মধ্যে আমরা এটা অ্যাড করতে পারি। মোর রিলায়েবল মেথড ইজ টু ইউজ chassis or precast sludge of inoculant in the pouring bush or in the running system. So they gradually dissolve in the metal stream as the casting is poured, giving uniform dissolution. This ensures inoculation take place just before solidification of the iron. So এখানে কয়েকটা এক্সাম্পল দেখানো হয়েছে। সো স্ক্রুর একদম নিচে জাস্ট স্ক্রু বেজের মধ্যে এটা দেখানো হয়েছে, আর এটা হয়তো রানারের মধ্যে দেওয়া হয়েছে। আর এখানে পোরিং বেসিনের মধ্যে ইনোকুলেন্ট, মোটামুটি সলিড ইনোকুলেন্ট যেগুলো আছে সেটা এখানে দেওয়া আছে। আর অথবা এখানে ফ্লোটিং ইনোকুলেন্ট হতে পারে যদি ফাইনার পার্টিকেল যদি থাকে তাহলে এখানে। সো these are the common techniques যেখানে আমরা ইনোকুলেন্ট করে থাকি। কন্ট্রোল মেথড যদি চিন্তা করি তাহলে হলো আমরা এটা চিল সিস্টেমটা দেখেছি। এখানে আরেকটু আলাপ করি যে আমরা ওয়েস্ট শেপের কাস্টিং করি। ওয়েস্ট শেপে কাস্টিং করার পরে যে জায়গাটা হোয়াইট হয়েছে সেই জায়গার থিকনেসটা টি ক্যালকুলেট করি, এবং এই থিকনেস টির উপর বেস করে আমরা ডিসাইড করতে পারি যে আমাদের যে কাস্টিংটা করবো সেই কাস্টিংটা তোমার গ্রে আয়রন হবে কি হবে না। তো সাধারণত মেথড যেটা সেটা এই ওয়েজটা বিভিন্ন ডিজাইনের ওয়েজ আছে, বেজ, হাইট এবং লেন্থ, তার ডিফারেন্ট রেশিওতে এটা হতে পারে। যেটা ইউজ করো না কেন সিলিকেট আর রেজিমেন্টের সাইডে, সো নরমাল গ্রে আয়রন গ্রিন স্যান্ড সিস্টেমে এটা হয় না, ড্রাই স্যান্ড সিস্টেমের মধ্যে এটা করতে হয়। সো পোরিং এর পরে ইট মাস্ট বি অ্যালাউড টু কুল আনটিল 600 ডিগ্রি সেন্টিগ্রেড। 600 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেলে পরে তার মানে ব্যাপারটা হচ্ছে যে ইউটেক্টয়েড জোন ক্রস করলে পরেই এটাকে বের করে পানি দিয়ে চুবিয়ে কোয়েন্স করে এটা ফ্র্যাকচার করা হয়। সো টি যেটা ক্যালকুলেট করা আছে ইট ইজ এ মেজার, যেটা মানে ইনফ্লেশন কাস্টিং এর মধ্যে কতটুকু সেকশনের মধ্যে এটা গ্রে ফর্ম করবে। তো সাধারণত ধরে নেওয়া হয় যে এই ওয়েস্ট শেপের কাস্টিং এর মধ্যে টি যতটুকু, তার মানে এটা যদি 10 মিলিমিটার হয় তার মানে হইলো তোমার কাস্টিং শুড নট বি লেস দ্যান 3 টাইম অফ দ্য ওয়েজ। তার মানে তোমার একটা কাস্টিং এর সেকশন যদি লেটস সে 30 মিলিমিটার হয় তাহলে পরে ওয়েস্ট শেপের কাস্টিং ওয়েজ টেস্ট করার সময় এই টির ভ্যালুটা ইট শুড বি লেস দ্যান 10। এটা যদি 12 হয়ে যায় তাহলে 30 মিলিমিটার সেকশন সে ফিল করতে এই মানে হোয়াইট কাস্টার্ড গ্রে কাস্টার্ড হবে না। সো ইট শুড বি অ্যাট লিস্ট এই টির 3 গুণ সেটা বলা হয়েছে। ইন জেনারেল কাস্টিং সেকশনস শুড বি নট লেস দ্যান 3 টাইমস দ্য ওয়েজ রিডিং। ওয়েজ রিডিং মানে এই থিকনেস অফ দিস হোয়াইট জোন, ম্যাক্সিমাম জোন। If the chill at the edge and the thin section is to be avoided. So chilling এবং thin section যদি গ্রে আয়রন মানে হোয়াইট আয়রন ফর্ম করতে না চাই তাহলে আমাদের এই রেশিওটা মেনটেন করতে হবে। So this is about ferrous foundry. আমরা যদি শেষ করি, so আমরা এই প্রথম লেকচারে যেটা দেখতে চেয়েছি সেটা হলো গ্রে আয়রনের জন্য বেসিক্যালি যে ফাউন্ডারি সিস্টেম ইউজ করা হয়। আমরা বলেছি যে গ্রিন স্যান্ড সিস্টেমটাই মোর কমনলি ইউজ করা হয়, এবং যে সমস্ত স্যান্ডগুলো ইউজ করা হয় সেই স্যান্ডের মধ্যে টিপিক্যাল কতগুলো ক্যারেক্টারিস্টিক্স লাগে। এক নম্বর হলো স্যান্ড শুড বি অ্যাট লিস্ট 4 মাস স্যান্ড হতে হবে, সো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, এটা হলে ভালো হয়। এবং কাস্টিং করার সময় আমরা এনি টাইপ অফ কাস্টিং এক্সেপ্ট প্লাস্টার মোল্ডিং আর ডাই কাস্টিং, এই দুটোর বাদে বাকি যে কোনো সিস্টেমে আমরা অ্যাপ্লাই করতে পারি, যদি গ্রিন স্যান্ড সিস্টেম ইজ দ্য মোস্ট কমন মেথড। ওকে, গ্রিন স্যান্ড সিস্টেম যদি ইউজ করে থাকি তাহলে পরে কতগুলো কমন প্রবলেম জেনারেট করে, সেটা হলো স্যান্ডবার্ন বা স্যান্ড ফিউজ। সো সারফেস ফিনিশ ইজ নট গুড, এবং সারফেস ফিনিশ বাড়ানোর জন্য আমরা কার্বনিশিয়াস কিছু ম্যাটেরিয়াল অ্যাড করতে পারি, সিকল ওয়ান অফ দ্য কমন এক্সাম্পল। এছাড়াও সামটাইমস আমরা আরেকটা যেটা করি সেটা হলো গ্রাফাইটের একটা লেয়ার দিতে পারি মোল্ডের ভিতরে, ইনসাইড মোল্ডে গ্রাফাইটের লেয়ার দিতে পারি, এবং দ্যাট উইল হেল্প সারফেস ফিনিশ টু বি বেটার। So this is the molding system,
গেটিং ডিজাইন ফিডিং ডিজাইনের আগে যে কথাগুলো বলেছি সেগুলো ইকুয়ালি অ্যাপ্লাইজ। গেটিং ডিজাইন ফিডিং ডিজাইনের বেলায় একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে, বিকজ এখানে গ্রাফাইট ফর্ম করে, গ্রাফাইট ফর্ম করলে ইউজুয়ালি এক্সপান্ড করে, যার জন্য আমাদের জানা দরকার ফ্রি গ্রাফাইট ফ্রি কার্বন মানে গ্রাফাইটিক কার্বন কতটুকু আছে, কম্বাইন্ড কার্বন কতটুকু আছে, বিকজ এটা যদি জানি তাহলে পরে আমরা ফর্মুলা ফেলে আমরা দেখতে পারি যে এক্সপান্ড যেগুলো করবে সেটার পটেনশিয়ালটা কতটুকু, এবং সেটা হিসাব করে আমরা ফিডার লাগে কি লাগে না সেটা আমরা ডিসাইড করতে পারি। তবে এর সাথে মাথায় আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ফিডিং লাগবে এক সময়ে, এক্সপান্ড করে আরেক সময়, যার কারণে ইট ইজ অ্যাডভাইজেবল, আমরা ফিডিং জেনারেশনে বলেছি ইট ইজ অ্যাডভাইজেবল টু ইউজ ফিডার নানদালেস, মানে এটা না লাগলে বড় ফিডার দিতে হবে, পার্টিকুলারলি ফর হাইপোইউটেক্টিক অ্যালয়ের জন্য, কারণ এখানে প্রথম সলিড যেটা ফর্ম করে সেটা হলো অস্টেনাইট, এবং এই অস্টেনাইট ফর্মেশনের সময় ইট কন্ট্রাক্টস, সো ফিডিং নিডেড। ওকে, ফিডিং গেল। এছাড়াও আরেকটা কমন মেথড আমরা ইউজ করে থাকি, সেটা হলো আমরা অফেন গেটিং সিস্টেমটাকে একটু চাঙ্কি করে এটা দিয়ে ফিডিং করতে পারি, যদি আমরা বটম মানে টপ পোরিং এর মতো ব্যবস্থা করে যদি থাকে সিস্টেমের মধ্যে। সো এটা গেল। মেল্টিং সাইডে আমরা বলেছি, মেল্টিং সাইডে সাধারণত কিগুলো ইউজ করা হয় একটু আগেই দেখেছি। মেথড যেগুলো ইউজ করেছি তার মধ্যে একটা কমন মেথড, একটা ইম্পর্টেন্ট একটা পার্ট অফ দ্য কি বলে এই ফাউন্ডারি প্র্যাকটিস, সেটা হলো ইউজ অফ ইনোকুলেন্ট। ইনোকুলেশন করতে হয় যাতে করে গ্রাফাইটাইজেশন পটেনশিয়াল বাড়ে, কার্বন নুডলস অ্যাজ এ গ্রাফাইট যেন বেশি জেনারেট করে। এবং ইনোকুলেন্ট যেগুলো ইউজ করি, অনেক রকম ইনোকুলেন্ট ইউজ করতে পারি আমরা, গ্রাফাইট ইউজ করতে পারি, ফেরোসিলিকন অ্যাড করতে পারি। ফেরোসিলিকন ইজ দ্য মোস্ট কমন ইনোকুলেন্ট, এবং এটা ইউজুয়ালি অনলি অ্যাবাউট 0.5% ম্যাক্সিমাম আমরা অ্যাড করতে পারি, এবং ডিপেন্ডিং অন দ্য অ্যাডিশন আমরা ল্যাডেলের থেকে ল্যাডেল অ্যাডিশন করতে পারি, আমরা মোল্ডের মধ্যে লেড এডিশন যেটা আছে মোল্ডেও দিতে পারি, অথবা স্ট্রিমের মধ্যে দিতে পারি যখন আমরা পোরিং করছি। সো এই ধরনের অ্যাডিশন করতে পারি, এবং ডিপেন্ডিং অন দ্য অ্যাডিশন আমাদের কতটুকু লাগবে সেটা হিসাব করতে পারি। এবং একটা জিনিস মনে রাখতে হবে, ইট ফেডস, তার মানে ইনোকুলেশন আস্তে আস্তে ডিজলভ হয়ে ভ্যানিশ হয়ে যায়, এবং এই ক্ষেত্রে তখন আর ইনোকুলেশনের কোনো পটেনশিয়াল থাকে না। সো ইনোকুলেশনটা যাতে ইফেক্টিভ হয়, যার জন্য এই ফিডিংটা আমাদের মাথায় রাখতে হবে, সুতরাং যত লেট পারা যায় তত অ্যাডিশন করাটা বেটার। সো এই হলো আমাদের প্রথম লেকচারের ব্যাপার। এনি কোয়েশ্চেনস? স্যার, যেহেতু ফিডিং আলটিমেটলি অ্যাডভাইজেবল বলেছেন বিকজ অস্টেনাইট সলিডিফিকেশন আর মোল্ড এনলার্জমেন্টের মতো রিজনস এর জন্য, তাহলে এখানে কি কোনো জেনারেল ডিজাইন থাম্ব রুল আছে? যেমন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম যে সলিডিফিকেশন শ্রিঙ্কেজ 6-7%, সো ইফ উই হ্যাভ টু ডিজাইন ফিডিং ফর ক্যাস্ট আয়রন, মানে হাউ ডু উই অ্যাপ্রোচ ইট? এখানে জিনিসটা যেটা হচ্ছে যে আমরা স্ট্রেটওয়ে জানি যে কোন সময়টা লাগে, কার জন্য লাগে। সো অস্টেনাইটের তার শ্রিঙ্কেজ পার্সেন্টেজ, সলিউশন শ্রিঙ্কেজ কত সেটা আমরা জানি। সো ওই জিনিসটা হিসাব করতে হবে। জি স্যার। ওকে, তাহলে পরে আমরা কন্টিনিউ করি, একবারই কন্টিনিউ করি, শেষ করে দেই, তাহলে আমরা আরেকটা শেয়ার করি। শেয়ার স্ক্রিন। So next lecture যেটা সেটা হলো মেল্টিং এন্ড সলিডিফিকেশন অফ নোডুলার আয়রন। সো আমরা আজকে নোডুলার আয়রন কয়েকটা লেকচার আমরা শেষ করব। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো নোডুলার আয়রন ক্লাসিফিকেশন, এর বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ডস কি আছে, সলিডিফিকেশন প্রসেসটা একটু ডিফারেন্ট সেটা নিয়ে আলাপ করব, এন্ড দেন মেল্টিং প্র্যাকটিস নিয়ে আলাপ করব। সো nodular iron, one of the recent additions in the cast iron family, only about 1948. So এটা দুই জায়গায় একসাথে শুরু হয়, একসাথে ডেভেলপ করে। একটা হলো BCIRA, ব্রিটিশ কাস্ট আয়রন রিসার্চ অ্যাসোসিয়েশনস ইন্টারন্যাশনাল নিকেল কোম্পানি। সো এটা হলো ইউএসএ ইনকো, আর এটা হলো ব্রিটিশ। সো এই দুই জায়গায় একসাথে ডেভেলপ হয় 1948-এ। এর অনেকগুলো নাম আছে তোমরা জানো, নোডুলার আয়রন বলে, স্পেরুলার গ্রাফাইট আয়রন বলে, ডাকটাইল আয়রন এটা বলা হয় বিকজ ইট ইজ মোস্ট ডাকটাইল অফ অল আয়রন, স্টিল বাদে। সো এটা তৈরি করা হয় বাই ট্রিটিং দ্য লিকুইড আয়রন with suitable composition of having magnesium or cerium before casting, and structure consists of graphite spheroids dispersed in steel matrix.
ঠিক আছে। সো স্টিল ম্যাট্রিক্স কোনটা? ফেরাইট পারলাইট স্ট্রাকচার। এটা বিভিন্ন ভ্যারাইটিতে হতে পারে অথবা অন্য কিছু হতে পারে। ফেরাইট 100% ফেরাইট হতে পারে, 100% পারলাইট হতে পারে, ফেরাইট পারলাইট মিক্সচার হতে পারে, অথবা মার্টেসাইড হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। সো স্টিল ম্যাট্রিক্স আমরা যেভাবে চেঞ্জ করি সেটা সেই অনুযায়ী আমরা স্ট্রাকচার পেতে পারি। সো এখানে দুটো ছবি কমন এক্সাম্পল দেখানো হয়েছে। সো অল আর ইন এস্ট কন্ডিশন, যেহেতু আমরা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি। সো ইজ দ্য 100% ferrite. So this is the ferrite ductile iron. So this is the nodules. আর এটা হলো পারলাইটিক ডাক্টাইল আয়রন। খেয়াল করো, পারলাইটিক 100% পারলাইটিক যেটা বললাম এটা কখনোই পসিবল না। কেন পসিবল না? বিকজ ইউ হ্যাভ টু জেনারেট নোডুলস। নোডুল মানে হলো গ্রাফাইট। গ্রাফাইট করতে আসলো Fe3C ভেঙে যাওয়ার পরে হয়েছে। Fe3C না ভাঙে তাহলে নোডুলস ফর্ম করবে কি করে? সো তুমি যদি 100% নোডুল জেনারেট করতে চাও যত জায়গায় সম্ভব, তাহলে পরে তুমি এখানে যেটা করেছে যে আমরা বেশিরভাগ নুডলস তৈরি করেছি। সো নুডলস তৈরি করার দুইটা জায়গা আছে। হাইপার ইউটেকটিক অ্যালয়ের বেলায় ডান সাইডে প্রথমে কার্বাইড ফর্ম প্রথমে গ্রাফাইট ফর্ম করে, সেটা নুডলস হয়ে যায়। সো দিস ইজ ওয়ান। সেকেন্ড হলো যখন আমরা অস্টেনাইট যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, অস্টেনাইট কখন ফর্ম করবে? ইউটেকটিক রিঅ্যাকশনের মধ্যে অস্টেনাইট থাকবে। সেই অস্টেনাইট ভেঙে যখন যাবে তখন পারলাইট ফর্ম করবে। ঠিক আছে। সো এই পারলাইটটা যদি আমি 100% রাখি, পারলাইটটা 100% রাখি, তখন তুমি কোনো ফেরাইট পাবা না। কারণ এখানে ফেরাইটটা আসেই হলো ইউটেকটয়েড রিঅ্যাকশনের মাধ্যমে। আমি এখানে ইউটেকটয়েড রিঅ্যাকশনটা করতে দেই নাই। ঠিক আছে। সো ফেরাইট পারলাইট এখানে ফেরাইট মানে পারলাইটের মধ্যে যে ফেরাইট আছে সেটা হবে, কিন্তু এই প্রাইমারি ফেরাইটটা এখানে আর হবে না। কিন্তু যদি আমি হাইপোসাইডে থাকি, হাইপোসাইডে থাকলে অস্টেনাইট ফর্ম করে, সেই অস্টেনাইটের মধ্যে থেকে যত A3 লাইন নিচে নামতে থাকি, এই A3 লাইনের থেকে কার্বন ডিসিপিটেট করতে থাকে। সো আমরা কিছু যদি অ্যালাউ করি ভাঙার জন্য, তাইলে আমরা কিছু অ্যালাউ করতেছি ফেরাইট, তাইলে পরে যেটা হয় এই পারলাইটের চারিদিকে ফেরাইট পাওয়া যায়। এই সাদা যেগুলো সেগুলো হলো ফেরাইট। এবং এটা যে ফেরাইট সিমেন্টাইট না সেটা বোঝার উপায় হলো এখানে দেখো চিকন চিকন গ্রেন বাউন্ডারি আছে। গ্রেন বাউন্ডারিজ, গ্রেন বাউন্ডারি থাকা মানে ইট ইজ এ ফেরাইট, নট সিমেন্টাইট। কারণ আমরা জানি সিমেন্টাইটে কোনো গ্রেন বাউন্ডারি নেই। সো দিস ইজ ফেরাইট, দিস ইজ নোডিউলস, এন্ড দিস ইজ পারলাইট। Okay, so only significant difference between gray iron and ductile iron is the shape of the graphite, nothing else. Matrix can be similar. আমরা গ্রে আয়রনের মধ্যে বলেছি ফেরাইটিক গ্রে আয়রন হতে পারে, এখানেও ফেরাইটিক গ্রে আয়রন হতে পারে, এখানেও পারলাইটিক গ্রে আয়রন, পারলাইটিক ডাক্টাইল হতে পারে, ওখানেও পারলাইটিক গ্রে আয়রন হতে পারে। সো ম্যাট্রিক্স ক্যান বি সিমিলার, শুধুমাত্র গ্রাফাইট ফর্মটাই এখানে ইম্পর্টেন্ট। এবং যেহেতু গ্রাফাইট ফর্মটা এখানে গোল আছে, এবং গোল থাকতে পারে যেটা হয় তার যে ড্যামেজিং প্রপার্টি যেটা আছে, তার মানে অ্যাক্টস এজ এ ক্র্যাক, সেই টেন্ডেন্সিটা এখানে থাকছে না। অ্যাজ এ রেজাল্ট ম্যাট্রিক্স অফ ডাক্টাইল আয়রন হ্যাজ দ্য গ্রেটেস্ট ইফেক্ট অন প্রপার্টিস। গ্রে আয়রনের বেলায় গ্রাফাইট হ্যাজ দ্য গ্রেটেস্ট ইফেক্ট অন প্রপার্টি। ম্যাট্রিক্সের প্রপার্টি আমরা ওখানে আলটিমেটলি পাই না, কিন্তু এখানে যেহেতু গ্রাফাইটটাকে গোল করে দেওয়া হয়েছে, অ্যাজ এ রেজাল্ট ম্যাট্রিক্সের প্রপার্টি চলে আসে। So unlike gray iron, graphite phase in ductile iron exerts only a minor influence on mechanical property. Okay, এটা মনে রাখতে হবে। So ductile iron has a combined property of gray iron and steel. Gray iron এর property আছে low melting point, low fluidity, castability, machinability, good wear resistance, etc. So কিছু ভালো foundry property আছে যার জন্য এটাকে foundry alloy হিসেবে রিকগনাইজ করা হচ্ছে। এবং at the same time কিছু gray iron এর কিছু ফাইনাল প্রপার্টি, যেমন wear property খুবই ভালো, machinability ভালো, ইভেন করোশন রেজিস্ট্যান্স প্রপার্টি ভালো। সো এই ধরনের গ্রে আয়রনের প্রপার্টি তুমি এখানে পাচ্ছ। এট দ্য সেম টাইম যেহেতু এখন ম্যাট্রিক্স সামনে চলে আসছে, সো ম্যাট্রিক্সের প্রপার্টি তুমি যদি পেতে পারো, সুতরাং স্টিলের যা প্রপার্টি আছে ম্যাট্রিক্স, স্টিল ম্যাট্রিক্সটা এখানে থাকছে। সো স্টিলের যা প্রপার্টি আছে সেগুলো তুমি পাবে এখানে, যেমন স্টিলের হাই স্ট্রেংথ আছে, টাফনেস আছে, ডাক্টিলিটি আছে, ওয়ার্কেবিলিটি আছে, হার্ডেনেবিলিটি আছে, এক্সেট্রা। হার্ডেনেবিলিটি থাকার কারণে ইউ ক্যান হার্ডেন ইট ফর ইউজিং কোয়েন্সিং এন্ড টেম্পারিং, এক্সেট্রা এক্সেট্রা। সো লাইক স্টিল, the steely matrix যেটা আছে can be controlled by base composition. So composition চেঞ্জ করে তুমি স্ট্রেংথ বাড়াতে পারো, এক্সেট্রা এক্সেট্রা। ফাউন্ডারি প্র্যাকটিস করে তুমি এটা, তার মানে তুমি কতটুকু ফেরাইট রাখতেছো, কতটুকু পারলাইট রাখতেছো, সেটা তুমি কন্ট্রোল করতে পারো। এন্ড দ্য সেম টাইম ইউ ক্যান কন্ট্রোল দ্য হিট বাই ইউজিং হিট ট্রিটমেন্ট। স্টিল যেভাবে হিট ট্রিটমেন্ট করা যায়, এটা ক্যারেলিং করা যায়, নর্মালাইজিং করা যায়, ইভেন কি বলে কোয়েঞ্চিং এন্ড টেম্পারিং করা যায়। এবং যার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ডাক্টাইল আয়রন ভ্যারাইটিস হলো অস্টেম্পার্ড ডাক্টাইল আয়রন। ঠিক আছে, মানে
অস্টেনাইটকে টেম্পারিং করা হয়েছে। সো অস্টেনাইট স্টেজে নিয়ে যাওয়ার পরে এটাকে quenching and tempering করা হয়. As a result, property can be enhanced significantly. So osteoid ductile iron বা ADI is one of the most important varieties of ductile iron. Okay, so ductile iron requires foundry operation which are similar to those for other cast metals. So nothing special about it. So sand system যেরকম লাগে আমরা cast iron যেটা বলেছি exactly similar kind of জিনিস. The process control is critical because to generate graphite nodules. The development of graphite as spheroid is the principal concern in this material. Thus, conventional foundry operation must be adapted to the requirement of ductile iron. তার মানে তোমার যে কোনো প্রসেস অ্যাপ্লাই করা যায় যদিও, কিন্তু এই প্রসেসগুলোকে তোমার ডাকটাইল আয়রনের উপযোগী করে নিয়ে যেতে হবে যাতে করে স্ফেরয়েড জেনারেট করতে ইজি হয়। সো ক্লাসিফিকেশন অফ ডাকটাইল আয়রন ইউজুয়ালি গ্রেড দিয়ে করা হয় এবং গ্রেডের মধ্যে সাধারণত বাই দ্য ওয়ে দিস ইজ STM মেথড, ঠিক আছে? আমরা একটু পরে একটা ভেরিয়েশনটা দেখবো। দিস ইজ দ্য STM মেথড অফ গ্রেডিং। STM মেথড যেটা করে সেটা হলো টেনসাইল স্ট্রেংথ, yield strength and elongation. Yes, tensile strength, and all these are in KSI. So 60 KSI, 60,000 PSI, 40,000 PSI, and 15% elongation. Can you imagine? Cast iron মধ্যে 15% elongation. আমরা জানি যে cast iron elongation is only about 0 ধরে নাও. So 1 to 2% maximum থাকে হলো gray iron. কিন্তু এখানে you can raise it to 15%. So আমরা নরমাল যে রড ইউজ করি সেই রডের স্ট্রেংথ থাকে 8% থেকে 12-15%। সো এটা স্টিলের প্রপার্টিজ এর মধ্যে আছে, কোনো সন্দেহ নেই। সো যদি তুমি ফুললি বাই দ্য ওয়ে দিস ইজ দ্য হার্ডনেস ভ্যালু, ব্রিনেল হার্ডনেস নাম্বার। সো ফুললি ফেরাইট ম্যাট্রিক্স যদি হয় ইউ ক্যান হ্যাভ ম্যাক্সিমাম ডাক্টিলিটি, এবং এগুলো কিছু নেভি শিপ বোর্ড এক্সেট্রা বিভিন্ন অ্যাপ্লিকেশনে করা হয়। এটা তুমি ফেরাইট ম্যাট্রিক্সে যত কমাবা তত এটার প্রপার্টি স্ট্রেংথ বাড়তে থাকবে, ডাক্টিলিটি কমতে থাকবে, হার্ডনেস বাড়তে থাকবে। সো এটাও ফেরাইটিক ম্যাট্রিক্স আছে, নট ফুললি ফেরাইটিক। প্রেসার কাস্টিং, ভালভ, পাম্প বডিস এক্সেট্রা এগুলাতে করা হয়। পাইরেটিক ম্যাট্রিক্স যদি হয় তাহলে স্ট্রেংথ 80 হয়ে গেছে, হার্ডনেস 270 পর্যন্ত রেজ করা যায়, কিন্তু ইলাঙ্গেশন 3 তে নেমে গেছে। সো হেভি ডিউটি মেশিন যেগুলো আছে, গিয়ার, ডাইজ, রোজ এক্সেট্রা, ওয়ার স্ট্রেন্থ এগুলো করা হয়। আর ফান পাইলাইট অথবা টেম্পার্ড মার্টেসাইট, তার মানে অস্টেম্পার্ড ডাকটাইল আয়রনের কথা এখানে বলা হচ্ছে। এগুলো যদি করি তাহলে পরে দেখো 120,000 PSI, 90,000 PSI। আমরা স্টিলের মধ্যেও 90,000 PSI পাই না ইল্ড স্ট্রেংথ, ঠিক আছে? আমরা নরমাল রড যেগুলো ইউজ করি সেগুলো 60 গেট, 40 গেট মনে আছে, এবং অথবা 500W যদি ইউজ করি সেটা অবশ্য বড়। এনিওয়ে, সো তাহলে পরে we can have very good property depending on the matrix and the treatment. So এখানে একটা সামারি করা হয়েছে between all systems of specifications. European system আছে, UK আমরা জানি ব্রিটিশ BS 2789, USA তে আমরা বলছি STM A5636, এটা একটু আগে যেটা দেখিয়েছি, জাপানে JIS এক্সেট্রা এক্সেট্রা। সো কেবল মাত্র USA তেই এই তিনটা সিস্টেম, তিনটা পার্ট ইউজ করা হয়, tensile strength, yield strength, elongation. On the other hand, বাকি সবগুলোর মধ্যেই যেটা ইউজ করা হয় সেটা হলো tensile strength, elongation, tensile strength, elongation, etc. By the way, এখানে tensile strength হলো Newton per millimeter square অথবা MPa. So this is megapascal and this is KSI. কম্পোজিশনের যদি একটা রাফ আইডিয়া নেই তাহলে খেয়াল করে দেখো, এখানে কাস্টিং সেকশন যত বড়ই হোক কম্পোজিশনের মধ্যে একটু চেঞ্জ হচ্ছে। যেমন একদম ছোট সেকশন যদি হয় কার্বন 3.6 থেকে 3.8, বড় সেকশন হলে 3.4 থেকে 3.5। আমাদের কনসেপ্টের সাথে মিলছে কি? যত চিকন সেকশন হবে তত চিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যার জন্য আমরা বলছি এর ভিতরে গ্রাফিটাইজিং পটেনশিয়াল বেশি থাকতে হবে। সো উই নিড হায়ার কার্বন, হায়ার সিলিকন। সো কার্বন ইকুইভ্যালেন্ট বেশি থাকতে হবে। সেখানে কার্বন বেশি আছে, সিলিকন বেশি আছে compared to thicker section যেখানে কার্বন কম আছে, সিলিকন কম আছে। সো এটা সেকশন ওয়াইজ একটা চেঞ্জ দেখতে পেলাম। হোয়াট অ্যাবাউট গ্রেডস? এটা হলো সবচেয়ে লো গ্রেড, তার মানে ফেরাইট 100%। এটা হলো হায়ার গ্রেডস যেখানে আমরা আইদার ফুললি পারলাইট অথবা মার্টেসাইট জেনারেট করছি। 802 হলো ফুললি মার্টেসাইট।
এখন এই গ্রেডগুলোর জন্য যে কোনো একটা থিকনেসের জন্য খেয়াল করো, দেখো 3.6, 3.8, 3.6, 3.8, 3.6, 3.8, 3.6, 3.8, 2.6, 2.8, 2.6, 2.8, 2.8। তার মানে কার্বন সিলিকন সবগুলোর মধ্যে ঠিক আছে, একদম সেম কম্পোজিশন, গ্রেড চেঞ্জ করছি, কিন্তু তফাৎ যেটা আছে সেটা হলো ম্যাঙ্গানিজের মধ্যে। তো ম্যাঙ্গানিজ এর মধ্যে অনেক কম আছে। ম্যাঙ্গানিজ কম থাকা মানেই হলো গ্রাভিটেশন পটেনশিয়াল বেড়ে যাওয়া, তার মানে সিমেন্টের কার্বাইড ফর্মিং টেন্ডেন্সি কমিয়ে দেওয়া। সেখানে 0.5 আছে, কারণ আমি চাই পারলাইট, সো এটা যাতে পারলাইট ফর্ম করে কার্বাইড থাকে সেই জন্য ম্যাঙ্গানিজ বেশি দেওয়া হয়েছে, আদারওয়াইজ ফেরাইট করতে গেলে ম্যাঙ্গানিজ কমিয়ে দেয়। সো বেসিক্যালি তার মানে ওভারঅল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো যে কম্পোজিশনের ইফেক্টটা আমার যদি গ্রাফিটাইজিং পটেনশিয়াল আমি অ্যাচিভ করতে পারি, তাহলে আমার মাইনর জিনিসে আর কোনো প্রবলেম নেই। ওকে, অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলো কমন অ্যাপ্লিকেশন, পাইপ ফিটিংস আছে, ইঞ্জিন ব্লক, তারপরে ম্যানহোল কাভার, সেটাও করা যায়, যদিও আমাদের দেশে ইউজ করা হয় না। আমাদের দেশে ম্যানহোল কাভার সাধারণত হোয়াইট কাস্টার গ্রে কাস্টারে করা হয়। ক্র্যাঙ্ক শ্যাফট, তারপরে ফিশিং রোল খেয়াল করা। সো এগুলো সবই আমাদের স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশনের মধ্যে। সো কাস্ট আয়রনকে আমরা স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশন ইউজ করছি বিকজ অফ হাই স্ট্রেংথ অ্যান্ড স্টিল ম্যাট্রিক্স। Okay, solidification of ductile iron, although similar in chemistry with the exception of sulfur and magnesium. গ্রে কাস্টারের মধ্যে সালফার একটু কম থাকলে অসুবিধা, সালফার বেশি থাকলে অসুবিধা নেই, ম্যাগনেসিয়াম নাই। এখানে সালফার একদমই কম থাকতে হবে, ম্যাগনেসিয়াম অ্যাডিশনালি অ্যাড করতে হবে। সো এই টুকটাক জিনিস সারা কেমিস্ট্রি মূলত সেম, যদিও solidification characteristics totally different. So ductile iron is solidified differently than gray iron. আমরা এই ফেজ ডায়াগ্রাম যদি স্টাডি করি তাহলে পরে যে চেঞ্জ গুলো হচ্ছে সেটা গ্রে কাস্টারের সাথে ডাক্টাইল আয়রনের অনেক তফাৎ আছে। These differences are especially pronounced in solidification of eutectic and are responsible for many processing variations. কিভাবে হয় একটু পরে বলছি। So development of graphite spheroid, the base composition of ductile iron is usually hyper eutectic, normally hyper eutectic থাকে, where carbon and silicon content typically 3.7, 2.4, so carbon equivalent 4.5 বা তার চেয়ে একটু বেশি। এবং আয়রন কার্বন সিলিকন যদি অ্যালয় হয় তাহলে পরে ইউটেটিক কম্পোজিশনটা সাধারণত 4.2 তার কাছাকাছি চলে যায়। সো কার্বন ইকুইভ্যালেন্ট 4.5, সেটা একটু ডান্সারে আছে। So that the first constituent to appear during solidification of graphite nodules, খেয়াল করো আমাদের গ্রে আয়রনের বেলায় আমরা বলতেছি যে হাইপোসাইডেও হতে পারে, এবং হাইপোসাইডে যদি হয় তাহলে পরে প্রথম সলিড যেটা ফর্ম করে সেটা অস্টেনাইট হতে পারে, কিন্তু আমাদের এইখানে ডাক্টাইল আয়রন ফর্ম করতে গেলে কখনোই এটা হাইপোসাইডে যাওয়া যাবে না, কারণ আমি অস্টেনাইট ফর্মেশনটা প্রথমে এটা প্রিভেন্ট করব। আমি চাই প্রথম থেকেই যেন কার্বাইড ফর্ম গ্রাফাইট ফর্ম করে, যার জন্য এটা হাইপার সাইডে থাকতে হবে যাতে ফার্স্ট সলিড যেটা ফর্ম করে সেটা যেন গ্রাফাইট হয়। ঠিক আছে, সো এই জন্য ফার্স্ট কনস্টিটিউট অ্যাপিয়ার ডিউরিং সলিডিফিকেশন আর গ্রাফাইট, যার জন্য এটা হাইপার ইউটেকটিক আমাদের ডিসাইড করতে হবে। সলিডিফিকেশন অফ ইউটেকটিক স্টার্ট এট টেম্পারেচার হায়ার দ্যান দ্য গ্রে আয়রন অফ সিমিলার কার্বন। গ্রে আয়রনের মধ্যে এই যে লাইনগুলো যেটা আছে, ইউটেকটিকের লাইন যেটা আছে, সেটা থেকে ডাক্টাইল আয়রনে সাধারণত লাইনগুলো একটু উপরে থাকে, সেটা হায়ার টেম্পারেচারে এগুলো জেনারেট করে। অস্টেনাইট সেলস এন্ড গ্রাফাইট নোডুলস স্টার্টস টু গ্রো এট দ্য এক্সপেন্স অফ লিকুইড, এগুলো তো আমরা জানি। অস্টেনাইট কখন জেনারেট করে? আফটার ইউটেকটিক রিঅ্যাকশন। তফাৎ যেটা, মূল তফাৎ যেটা, যেহেতু প্রথমেই গ্রাফাইট নুডলস ফর্ম করে গেছে ইউটেকটিক রিঅ্যাকশনের আগে, মানে প্রাইমারি সলিড যেটা ফর্ম করছে সেটা হলো প্রো ইউটেকটিক যেটা, সেটা হলো গ্রাফাইট। সো গ্রাফাইট নুডলস জেনারেট করেছে, এখন ইউটেকটিক রিঅ্যাকশন হচ্ছে। ইউটেকটিক রিঅ্যাকশনের সময় আমরা বলছি অস্টেনাইট ফর্ম করবে, গ্রাফাইট ফর্ম করবে। এখন এই অস্টেনাইটটা যেটা ফর্ম করে সেটা হলো এই যে আগে যে নোডুলসটা ফর্ম করেছে সেই নোডুলসের চারিদিকে একটা এনভেলপ তৈরি করে। ঠিক আছে, তার মানে ফার্স্ট প্রো ইউটেকটয়েড যেটা প্রো ইউটেকটিক যেটা গ্রাফাইট ফর্ম করেছে সেই গ্রাফাইট নোডুলস আছে। নোডুলস কেন ফর্ম করেছে সেটা আদার কন্ডিশনের উপর ডিপেন্ড করে। সো ধরে নাও গ্রাফাইট নোডুলস ফর্ম করেছে, এখন ইউটেকটিক রিঅ্যাকশনের মাধ্যমে যে দুইটা ফেজ তৈরি হচ্ছে, একটা হলো অস্টেনাইট এবং একটা হলো কি বলে এটাকে গ্রাফাইট। সেই অস্টেনাইটটা প্রথম গ্রাফাইট নুডলসকে কাভার হিসেবে থাকে, তো এটার উপর একটা লেয়ার ফর্ম করে। এখন লেয়ার ফর্ম করলে পরে কি হবে, পরে লিকুইড থেকে যখন ফার্দার সলিডিফিকেশন বাড়তে থাকে তখন যেটা হবে, এই কার্বনটাকে এই অস্টেনাইটের লেয়ার ভেদ করে ভিতরে ঢুকতে
এই ভিতরে যে গ্রাফাইট আছে তার উপরে জমতে হবে। তার মানে এখন যেটা হচ্ছে কার্বন মাস্ট ডিফিউজ থ্রু অস্টেনাইট লেয়ার, ঠিক আছে। তো এই ধরনের সলিডিফিকেশনকে বলে নিউটেকটিক সলিডিফিকেশন। ইউটেকটিক সলিউশনে গ্রেয়ারের মধ্যে যেটা থাকে সেটা হলো গ্রাফাইট এবং অস্টেনাইট সেপারেট থাকে, সো দুইটার সাথে লিকুইডের কন্ট্যাক্ট থাকে। সো অস্টেনাইটের মধ্যে জমতেছে, কার্বন গ্রাফাইটের মধ্যে জমতেছে, সো দুইটা সেপারেট, ঠিক আছে। এবং সো তাহলে পরে কোন রিঅ্যাকশনটা ফাস্টার, কোন প্রসেসটা ফাস্টার হয়? ডেফিনেটলি ইউটেকটিক সলিউশন ফাস্টার হবে, যেহেতু সরাসরি প্রি এক্সিস্টিং ফেজের উপর জমতেছে। কিন্তু এখানে নিউটেকটিক সলিউশন হলো ভেতরে হলো প্রথমকার গ্রাফাইট নোডিউলস, তার চারিদিকে অস্টেনাইটের লেয়ার, এবং পরবর্তী পর্যায়ে সলিডিফিকেশন যেটা হবে সেটা হলো এই গ্রাফাইট কার্বনটা অস্টেনাইট লেয়ার ভেদ করে এটা থ্রু যে নিয়ে ভিতরের ইয়ের উপরে গ্রাফাইট নোডিউলস উপর জমবে। সো এই এবং এটার সাথে আরেকটা রিলেশন আছে, সেটা হলো এখন অবভিয়াসলি সলিডের মধ্যে ডিফিউশন ভেরি স্লো, অন দ্য আদার হ্যান্ড ইউটেকটিক রিঅ্যাকশনের সময় লিকুইড থেকে অস্টেনাইটের মধ্যে জমতেছিল, সো লিকুইডের মধ্যে সলিড মুভমেন্ট ভেরি ফাস্ট, সো ইউটেকটিক রিঅ্যাকশন গুলো ভেরি ফাস্ট, কম সময়ের মধ্যে ইউটেকটিক রিঅ্যাকশন শেষ হয়ে যায়। কিন্তু এখানে প্রসেস ইজ ভেরি স্লোয়ার বিকজ অফ দ্য nature of the diffusion. Liquid remain for a longer period of time and freezing range extends to about 120 degrees Celsius. তার মানে এই যে স্টার্ট অফ সলিডিফিকেশন এবং এন্ড অফ সলিডিফিকেশন, ইউটেকটিক লাইন যেটা আছে আমরা জানি এখন টার্নারিয়ার মধ্যে ইউটেকটিক লাইন থাকে না, ইউটেকটিক জোন থাকে। সো ইউটেকটিক জোন যেটা সেটা অনেক বড়, ডাকটাইল আয়রনে ইউটেকটিক জোনটা অনেক বড়, আয়রন ফাস্টিং এর তুলনায়। নো ফার্দার, আরেকটি ইম্পর্টেন্ট যেটা এই নিউটেকটিক বৈশিষ্ট্য সেটা হলো যে নো ফার্দার নিউক্লিয়েশন অফ স্ফেরয়েড অকার্স when growth of নিউটেকটিক স্টার্টস। তাহলে আমরা তিনটা জিনিস পেলাম। একটা হলো এখানে প্রথম সলিড যেটা ফর্ম করে সেটা হলো গ্রাফাইট নোডুলস। তারপরে ফার্দার যখন ইউটেকটিক রিঅ্যাকশন হয়, ইউটেকটিক রিঅ্যাকশনের সময় অস্টেনাইটটা গ্রাফাইট নোডুলকে এনভেলপ করে এবং কার্বন গুলা পরবর্তী পর্যায়ে যখন এটার মধ্যে ডিফিউজ করতে থাকে, যখন এই কার্বনটা অস্টেনাইটের ভিতর দিয়ে যায়। যেহেতু অস্টেনাইট সলিড, সো অস্টেনাইট সলিডের ভিতর যে ডিফিউশন প্রসেস ইজ স্লো, সো ওভারঅল দ্য প্রসেস ইজ স্লো, এবং এই প্রসেস স্লো হওয়ার কারণে লম্বা সময় ধরে এবং লম্বা টেম্পারেচার জোন ধরে এটা ঘটনাটা ঘটতে থাকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হলো সেটা হলো ইয়ের বেলা যেটা হয়েছে, ইউটেকটিক সলিউশন ইন গ্রেয়ারও যেটা হয়েছে, প্রথম গ্রাফাইট ফ্লেক ফর্ম করেছে, তারপরে গ্রাফাইট বড় হতে থাকে যখন এই ফার্দার সলিউশন কন্টিনিউ করতে থাকে, এট দ্য সেম টাইম নতুন করে নিউক্লিয়েশনও করে। এইখানে যেটা হয়, এই যে প্রথম যে গ্রাফাইট নিউক্লিয়েট করেছে দ্যাটস ইট, আর কোনো নিউক্লিয়েশন হবে না, ওইটাই শুধু বড় হয়। The number of graphite spheroid is determined at the early stage of freezing. Further cooling up to the eutectoid temperature causes precipitation of graphite onto the existing nodules. তার মানে এই প্রথম যে নিউক্লিয়েশনটা ফর্ম করে ফেলে ডিউরিং প্রোইউটেকটয়েড এবং প্রোইউটেকটিক এবং ইউটেকটিক রিঅ্যাকশন, এই সময়ের মধ্যেই যে নিউক্লিয়াস নডুল ফর্ম করলো আর কোনো বড় হয়, আর কোনো নডুল নতুন করে তৈরি হয় না। So obtaining adequate number of spheroid is essential to obtain a fully nodular structure. Okay, if the number of spheroid is low, inadequate number of sites whose carbon can be diffused, obviously further cooling will result. তাহলে পরে যেহেতু কম nodules ফর্ম করেছে, পরবর্তী পর্যায়ে যখন সলিউশন কন্টিনিউ করতে থাকবে তাহলে পরে হয় এটা গ্রাফাইট ফর্ম করবে অথবা সিমেন্ট ফর্ম করবে, এবং দুইটাই আমাদের জন্য ইনফেরিয়র, মেকানিক্যাল প্রপার্টিকে ড্যামেজ করবে। Similar to gray iron, subsequent cooling rate through the eutectic zone is overmatic structure. তার মানে ওভারম্যাটিক ফর্ম করে সাধারণত ইউটেক্টরের পরে, তাই তো? সুতরাং ইউটেক্টরের পরে যেহেতু আর কোনো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ যেটা সব ইউটেক্টিক রিঅ্যাকশনেই শেষ হয়ে যাচ্ছে, সো ফার্দার চেঞ্জ যেটা হচ্ছে সেটা মূলত গ্রে আয়রন যেভাবে চেঞ্জ হয় সেভাবেই হচ্ছে। ওভারম্যাটিক ফেরিটিক হবে না পারলিটিক হবে সেটা ডিপেন্ড করে, ফেরাইটে যেভাবে গ্রে আয়রনে যেভাবে হচ্ছে এখানে তাই। ওকে, দেন রুল অফ ম্যাগনেসিয়াম অর সেরিয়াম। ম্যাগনেসিয়াম অ্যাডিশন করা হয় স্ফেরয়েড ফর্ম করার জন্য। ম্যাগনেসিয়ামের চেয়ে অন্যগুলো ইউজ করা হয়, সোডিয়াম, ক্যালসিয়াম, ইথ্রিয়াম এক্সেট্রা এক্সেট্রা, বাট দিজ আর এক্সপেন্সিভ, সো ম্যাগনেসিয়ামটা বেশি অ্যাড করা হয়। মেকানিজমটা সো ফার ইজ নট ক্লিয়ার, কিন্তু ম্যাগনেসিয়ামের ফাংশন, কতগুলো ফাংশন আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। এক নম্বর, ওকে, ডিঅক্সিডাইজার, ডিসালভারাইজার, এগুলো তো আমরা জানি।
ডেভেলপমেন্ট গ্রাফাইটকে নুডলসে প্রমোট করে, কিভাবে করে সেটা আমরা বলছি ইজ নট ক্লিয়ার। প্রিভেন্ট নিউক্লিয়েশন অফ গ্রাফাইট অ্যাজ ফ্লেক। সো তিনটা কাজ করে, একটা হলো সে অতিরিক্ত যদি থাকে তাহলে ডিঅক্সাইড হিসেবে কাজ করবে, ডিসালফারাইজ হিসেবে কাজ করবে, আর মেইন ফাংশন যেটা সেটা হলো সে নুডল তৈরি করবে অ্যান্ড গ্রাফাইট ফ্লেক হতে বাধা দিবে। সো দিস আর থ্রি ফাংশনস অফ magnesium. Actual level of magnesium required depends on sulfur and oxygen content, because oxygen থাকলে পরে magnesium oxide high affinity for oxygen, খুব readily oxidize হয়ে যায়। সো অক্সিজেন বাতাসের মধ্যে যত বেশি আছে তত ম্যাগনেসিয়াম লস হয়ে যাবে। and সালফার থাকলে পরে ম্যাগনেসিয়াম সালফাইড ফর্ম করবে, বিকজ ম্যাগনেসিয়াম হ্যাজ এ হায়ার affinity for sulfur. সো এই দুইটা এলিমেন্ট যদি যত বেশি থাকবে তত ম্যাগনেসিয়াম লস হবে। It is critical in making Dr. iron that the amount of residual magnesium present in the liquid must be at least 0.03 to 0.05. তার মানে তুমি যাই দাও না কেন ফ্রি ম্যাগনেসিয়াম যেন 0.03 0.05 ওয়েট পার্সেন্টেজ থাকে। এর চেয়ে বেশি দিলে পরে সালফারের সাথে যাবে, অক্সিজেনের সাথে যাবে, যা কোনো অসুবিধা নাই। ফ্রি ম্যাগনেসিয়াম ফর নোডুলাইজেশন অর ফর নোডুল মেকিং যেন 0.03 থেকে 0.05% থাকে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম কন্টেন্ট লেস দ্যান দ্যাট অবভিয়াসলি কি হবে জানা কথা, নোডুল বেশি ফর্ম করবে না, গ্রাফাইট ফর্ম করবে, গ্রাফাইট ফ্লেক ফর্ম করবে। amount more than this appears so called exploded graphite, explosion type of graphite ফর্ম করে, একটু পরে আমরা ছবি দেখবো। either type contributes degradation, so either সে exploded graphite ফর্ম করুক অথবা graphite flake ফর্ম করুক, obviously property will be damaged. other element carbon, কার্বনের কাজ কি? কার্বন হলো কার্বন nodule count directly proportional to carbon. Carbon equivalent value excess of 4.3 greater than এটা লাগে, কিন্তু 4.6 এর বেশি হলে পরে নোডুল ফ্লোটেশন হয়। গ্রে আয়রন যেমন কিসিং এর কথা বলেছি, এখানেও এক্স্যাক্টলি সেম থিং ঘটে। অলসো ইমপ্রুভস কাস্টেবিলিটি বাই ইমপ্রুভিং ফ্লুইডিটি এন্ড ফিডিং। সো কার্বনের কয়েকটা পার্টিকুলার ফাংশন আছে, সেই কার্বন ইকুইভ্যালেন্ট নোডুল কাউন্টের সাথে সরাসরি জড়িত। যদিও নোডুল তৈরি করতে গেলে মানে ম্যাগনেসিয়ামের এফেক্ট আছে, কয়টা নোডুল ফর্ম করবে সেটার জন্য সিলিকনের এফেক্ট আছে, কিন্তু কার্বনের সাথে ওইটা রিলেট করা যায় যে কার্বন কন্টেন্ট একটা মিনিমাম লেভেল অফ কার্বন কন্টেন্ট লাগে। ওকে, তো এটা একটা গেল। 2 নম্বর হলো যে একটা মিনিমাম লেভেল অফ কার্বন ইকুইভ্যালেন্ট দরকার, সেটা হলো 4.3, এবং 4.6 এর বেশি হলে পরে আবার প্রবলেম হবে, যেটা নোডুল যেটা ফর্ম করবে সেটা ফ্লোটিং হয়ে সেগ্রিগেশন জেনারেট করবে। এন্ড কার্বন বেশি থাকলে পরে কাস্টেবিলিটি বাড়ে, ফ্লুইডিটি বাড়ে, ফিডিং প্রপার্টি ভালো হবে। ওকে, সিলিকনের কাজ কি? সিলিকনের কাজ হলো নোডুল কাউন্ট বাড়ানো, ইনফ্লুয়েন্সিং নোডুল কাউন্ট এন্ড নোডুল ফ্লোটেশন, ইনক্রিজিং কার্বন ইকুইভ্যালেন্ট বাড়ায় দেয়, নোডুল ফ্লোটেশন একটু আগে যেটা বললাম এখানে। আদারওয়াইজ সিলিকনের একটা কমন কিছু অ্যাডভান্টেজ আছে, যেটা আমরা প্রপার্টি বাড়ায় বাই ডিসলভিং, সলিউশন স্ট্রেন্থেনিং, সেটা জানি। অ্যামাউন্ট অফ ফেরাইট ফর্মেশন, সিলিকন যত বেশি দেবে ফেরাইট তত বেশি হয়। কন্ট্রোল অফ স্পেরিলাইজেশন বাই অ্যাডিং সিলিকন ইজ মোর ইনফ্লুয়েন্সিয়াল when added late. এটা তো অনেক আগে বিয়ে আয়োজনের সময় বলেছি যে এটা লেট অ্যাডিশন যত করবা তত স্পেরিলাইজেশন বেশি হবে, কন্ট্রোল অফ স্পেরিলাইজেশন না নোডুল কাউন্টটা তত বাড়বে। সালফার অলওয়েজ প্রবলেমেটিক, বিকজ সালফার যত বেশি থাকবে ম্যাগনেসিয়াম তত বেশি লস হবে। সালফার কন্টেন্ট শুড বি kept to below 0.1 বিফোর স্পেরিলাইজেশন ট্রিটমেন্ট। সো স্পেরিলাইজেশন ট্রিটমেন্ট করার আগে সালফারটাকে কমিয়ে নিতে হবে। কমন মেল্টিং প্র্যাকটিস যেটা, সেটা হলো তোমার একটা চার্জ ম্যাটেরিয়াল তৈরি করবা, কোনটা কি লাগবে সেটা আমরা একটু ক্যালকুলেশন দেখেছি গ্রে আয়রনের সময়, এক্স্যাক্টলি সেই ধরনের প্রিন্সিপাল ফলো করা এখানে। স্ক্র্যাপ কোনটা নিবা, রিটার্ন কোনটা ইউজ করবা, পিগ আয়রন লাগবে কিনা এক্সেট্রা। মেল্ট করবা কোন একটা পার্টিকুলার ফার্নেসে, যদি ডিসালভারেশন লাগে ডিসালভারেশন করতে হবে, and superheat to 1535. Then pouring in the vessel, ম্যাগনেসিয়াম ট্রিটমেন্ট ভেসেল যেটা আছে সেখানে ম্যাগনেসিয়াম ট্রিটমেন্ট করতে হবে। তারপরে এটাকে ল্যাডিলে ট্রান্সফার করতে হবে, এবং যদি ল্যাডিলে ইনগ্রেশন করতে চাও ওকে ফেরোসিলিকনে সেটা করবা, অথবা মোল্ডে যদি করো তাহলে মোল্ডে করবা, এন্ড দেন পোর কাস্টিং। সো বেসিক্যালি তাহলে কয়টা স্টেপ হলো? একটা হলো মেল্টিং করা, 2 নাম্বার ডিসালভারাইজ করা, 3 নাম্বার ম্যাগনেসিয়াম অ্যাডিশন করা, 4 নাম্বার ফেরোসিলিকন মানে ইনোকুলেশন করা। মেল্টিং, ডিসালভারাইজেশন, magnesium addition, inoculation. Okay, the relation between melting practice and type of spheroidizing alloy used is important to casting quality and physical property. So melting practice উপর অনেক কিছু নির্ভর করে। Considerable reduction in amount of spheroidizing alloy defective in casting being special. So তার মানে যেটা দাঁড়াচ্ছে যে স্ফেরোডাইজিং কত পার্সেন্ট হচ্ছে, ডিগ্রি অফ স্ফেরোডাইজিং কতটুকু হচ্ছে,
বা ডিফেক্ট জেনারেট হচ্ছে সেগুলোর সাথে আলটিমেটলি আমরা যে একটু আগে বলছিলাম মেল্টিং প্র্যাকটিসটা বা মোল্ডিং প্র্যাকটিস সবই মোটামুটি সিমিলার, কিন্তু বেটার কন্ট্রোল লাগে। সেই কন্ট্রোলটা কোথায় লাগে? সেটা হলো চার্জ ম্যাটেরিয়ালে কন্ট্রোল লাগবে, মেল্টিং মেথডে কন্ট্রোল লাগবে। মেল্টিং মেথড বলতে মিন করছি যে এই যে আমরা কতগুলো ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্টগুলো ঠিক মতো হয়েছে কিনা, অ্যান্ড ফাইনালি বেস মেটাল কম্পোজিশন, সেটা ওভারঅল গাইড করে। বেস মেটাল কম্পোজিশন যদি না থাকে আলটিমেটলি কিছুই হবে না। ওকে, সো কিউপুলার মেল্টিং ইজ দ্য মোস্ট কমন প্র্যাকটিস, যদিও ডুপ্লেক্সিং ফার বেটার, ঠিক আছে, ডুপ্লেক্সিং উইথ অ্যান ইন্ডাকশন ফার্নেস। সো তুমি ইন্ডাকশন ফার্নেসে মেল্ট করবা, অন্য একটা ফার্নেস যেটা অ্যাড করবা সেটার মধ্যে তুমি অন্যান্য ট্রিটমেন্ট করবা, সেটা হতে পারে, অথবা কিউপুলাতে মেল্টিং করবা, ইন্ডাকশনে তুমি বিভিন্ন অ্যাডিশন করবা, সেটা হতে পারে। ওকে, অ্যাসিড মেল্টিং, বেসিক মেল্টিং, সেটা সম্বন্ধে তোমাদের জানা আছে আশা করি। অ্যাসিড মেল্টিং মানে হলো যেখানে সালফার কম থাকবে, সো যেহেতু এখানে কোনো রিমুভাল হচ্ছে না। Used when both gray and ductile iron produced using same cupola. এই ধরনের সিনারিও যদি হয়, অ্যাসিড মেল্টিং is almost 5 times less costly than basic melting. Sulfur cannot be reduced, যেহেতু এখানে ক্যালসিয়াম অক্সাইড জাতীয় কিছু থাকে না, তো সালফার রিমুভ করা যায় না। As a result, you need high quality charge. So high quality বলতে মিন করছি low sulfur থাকতে হবে। If low cost charge, use desulfurization needed before magnesium treatment illumination. So melting করার পরে তাকে desulfurization করতে হবে। ওই ফার্নেসে করা যাবে না, বিকজ ফার্নেসের মধ্যে তোমার ওখানে কিছুই নাই desulfurization করার জন্য। যদি তুমি ফার্নেসের ভিতরে ক্যালসিয়াম দাও তাহলে it will affect the furnace lining. So সুতরাং যেটা করতে হবে, মেল্টিং করার পরে অন্য একটা ফার্নেসে, অন্য একটা ডিভাইসে তোমাকে এই desulfurization করতে হবে। More oxidizing process than basic cupola. So reaction এখানে বেশি হয়, হিট বেশি জেনারেট করে। সো তুমি অ্যালয় এডিশন করাটা এখানে বেশি পসিবল, কারণ অ্যালয় এডিশন করতে গেলে হাই টেম্পারেচার লাগে। Moderate carbon pickup occurs, cost close composition control high melting is possible. So এখানে অপারেশনটা ভেরি সিম্পল অপারেশন। বেসিক কিউপুলার মধ্যে আমরা জানি বেসিক লাইনিং ইউজ করা হয়, সো ইউ ক্যান ডু ডিসালফারাইজেশন। মানে আলাদা কোনো প্রসেসের দরকার পড়ে না, কারণ যেহেতু মানে ক্যালসিয়াম অক্সাইডের লাইনিং আছে, সো সালফার অলরেডি বিন রিমুভ ডিউরিং দ্য মেল্টিং প্রসেস। সালফার লেভেল রিডিউস টু অ্যাকসেপ্টেবল লিমিট 0.025 থেকে 0.025 ফর ম্যাগনেসিয়াম ট্রিটমেন্ট। হাই সিলিকন লস, গ্রেটার কার্বন পিকআপ, লেস ইফেক্টিভ। সো এই ধরনের ফার্নেস, এই ধরনের অপারেশনের সময় অপারেশনটা ইজ ক্রিটিক্যাল, ঠিক আছে। সো কম্পোজিশন কন্ট্রোল, টেম্পারেচার কন্ট্রোল ইজ লিটল বিট ডিফিকাল্ট। হাই অপারেটিং কস্ট বিকজ অফ দ্য লাইনিং ম্যাটেরিয়াল, এবং এই জন্যই লাইনিং লেস এবং হট ব্রাশ কিউপুলা প্রেফার করা হয়, যেহেতু লাইনিং এর কস্টটা মিনিমাইজ করার জন্য। ওকে, ইন্ডাকশন ফার্নেস মেল্টিং nowadays is a good practice. কেন গুড? চার্জ ফাউন্ডেরিটাস এগুলা তুমি ইউজ করছো, সালফার যদি বিলো 0.5% থাকে ডিসালফারেশন ইউজুয়ালি দরকার নাই। হায়ার সালফার কার্বন হলে পরে ম্যাগনেসিয়াম লস ওকে জানি, ট্রিটেড ম্যাগনেসিয়াম এগুলো কাজ। সো তোমার আলটিমেটলি যদি তোমার অ্যালয়টা ভালো থাকে তাহলে পরে ইন্ডাকশন ফার্নেস ইউজ করা বেটার, এবং ইন্ডাকশন ফার্নেসে কন্ট্রোল ইজ অলওয়েজ পসিবল আমরা জানি, যার কারণেই এখনকার দিকে রড বানাতে গেলে পরে ইন্ডাকশন ফার্নেস ইউজ করছে। Cupola melting and duplexing, that is the most most preferred method. Cupola melt cost কম লাগে, duplexing তুমি করবা আরেকটা ফার্নেসে ট্রিটমেন্ট করবা। So melt in acid cupola, charge foundry returns and seal scrap plus low sulfur pig iron necessary. Magnesium treatment with ferrosilicon যদি ইউজ করো তাহলে low silicon base needed. ট্যাপ, ওকে, একটা পার্টিকুলার কম্পোজিশন ট্যাপ করতে, ট্যাপের মধ্যে দেখো সালফার আছে 0.12, দেন ডিসালফারাইজ করা হবে 0.01 এর কাছাকাছি নিয়ে যাওয়া, এবং কার্বনাইজ করতে হবে, কার্বনটা অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে যাওয়া। ইন্ডাকশন ফার্নেসে ট্রান্সফার করলা, ইন্ডাকশন ট্রান্সফার করে কার্বন সিলিকন অ্যাডজাস্ট করলা, দেন মানে ফেরোসিলিকন দিয়ে ইনকুলেশন করা, ঠিক আছে, ইনকুলেশন করা, দেন কাস্টিং। ডিসালফারেশন কি দিয়ে করে? প্রেজেন্স অফ হাই সালফার আমরা জানি ম্যাগনেসিয়াম লস করে, সো 0.1% সালফার যদি থাকে তাহলে 0.076 ম্যাগনেসিয়াম লস হয়, সো যার কারণে সালফার আমাদের রিমুভ করতে হয়। ইনজেকশন অফ ফাইন ক্যালসিয়াম কার্বাইড, দিস ইজ ওয়ান ওয়ে নাইট্রোজেন গ্যাসের সাথে ফাইন ক্যালসিয়াম কার্বাইড ব্লো করা ইন দ্য মেল্ট। যদিও সালফার লেভেল কমানো যায় অনেক, কিন্তু এফিসিয়েন্সি অনলি অ্যাবাউট 15%। Calcium sulfur floats to the liquid surface, so easily remove করা যায়। So প্রসেসটা গুড, কিন্তু এফিসিয়েন্সি খুবই খারাপ। Addition of soda ash, sodium carbonate,
এটা about 0.6% পর্যন্ত নিতে পারে one time. সো আরো কমাতে গেলে পরে তোমাকে সেকেন্ড টাইম অ্যাড করতে হবে। সেকেন্ড সোডা রেডিয়েশন রিডিউস টু 0.025, মোটামুটি অ্যাকসেপ্টেবল। ইউজ অফ লাইম, দিস ইজ দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়া যায় 0.70 থেকে 75% এফিসিয়েন্সি, এবং সালফার রিমুভাল 0.0 পর্যন্ত নেওয়া যায়। সো শেকিং দ্য ল্যারেল ইনক্রিজেস, মানে লাইম দিচ্ছ এট দ্য সেম টাইম তুমি যদি মানে স্টারিং করো তাহলে বেটার। ওকে, ম্যাগনেসিয়াম ট্রিটমেন্ট আমরা বলেছি যে অ্যারাউন্ড 0.05% ম্যাগনেসিয়াম থাকতে হবে, রেজিডুয়াল ম্যাগনেসিয়াম থাকতে হবে, এবং এটাই প্রিসিপিটেশন অফ গ্রাফাইট স্ফেরয়েড তৈরি করে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, ম্যাগনেসিয়ামের লস আমরা একটু আগে দেখেছি যে সে সালফার সাথে রিঅ্যাক্ট করে লস করে। আরেকটা লস করে সেটা হলো ম্যাগনেসিয়াম বয়লিং পয়েন্ট ইজ অনলি অ্যাবাউট 1090। আমরা লিকুইড মেটাল চার্জ করছি, পোরিং করছি 1500 এর উপরে। সো 1500 এর উপরে যখন একটা লিকুইড আমরা চার্জ করছি, তার মধ্যে ম্যাগনেসিয়াম যদি অ্যাড করি, সিভিয়ার বয়লিং রিঅ্যাকশন হবে, বয়লিং রিঅ্যাকশন করে ম্যাগনেসিয়াম লস হয়। ঠিক আছে, সো হাইড্রোজেন এজিটেশন হচ্ছে লিকুইডের মধ্যে, ঠিক আছে, কিন্তু কনসিডারেবল লস অফ ম্যাগনেসিয়াম যেন অ্যাড করে, এবং ম্যাগনেসিয়াম যখন এটা লিকুইডের উপরে চলে যায়, ম্যাগনেসিয়াম বাতাসের সাথে রিঅ্যাক্ট করে, এই ম্যাগনেসিয়াম ভেপারটা বাতাসে রিঅ্যাক্ট করে ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম করে, এবং ম্যাগনেসিয়াম ফ্লেয়ার বলে, আগুনের হল্লা তৈরি করে থাকে। এটা বোঝা যাচ্ছে ম্যাগনেসিয়াম লস হচ্ছে। Okay, because of this fading of magnesium with time, it is critical that magnesium treatment treated iron to be poured into mold quickly as possible. ঠিক আছে, ট্রিটমেন্ট করার যত সম্ভব সাথে সাথে এটাকে প্রয়োগ করতে হবে। সো এখানে একটা গ্রাফিক্যালি, সো দিস ইজ কল্ড এক্সপ্লোডেড গ্রাফাইট। তার মানে গ্রাফাইটটা ইট ইজ অ্যান এক্সপ্লোশন। দিস ইজ দ্য লিমিট, এই জোনের মধ্যে আমি চাই। ঠিক আছে, সো ম্যাগনেসিয়াম অ্যাড করার মানে 4 মিনিট থেকে শুরু করে 12 মিনিট বা 10 মিনিট, এই সময়ের মধ্যে আমাদেরকে সবকিছু শেষ করে ফেলতে হবে। এর চেয়ে বেশি যদি দাও তাহলে পরে সেটার সাইজও খারাপ হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি এখানে মানে হলো কোনো ম্যাগনেসিয়াম নাই বললেই চলে। ইট উইল বি ফ্লেক গ্রাফাইট ফ্রম গ্রে আয়রন তৈরি হয়েছে। সো ম্যাগনেসিয়াম রিকভারি ডিপেন্ডস অন তাহলে ডেপথ অফ লিকুইড। যদি বড় বেশি ডেপথে লিকুইড থাকে তাহলে ম্যাগনেসিয়াম ভেপার যখন উপর দিকে চলে যাচ্ছে, তার মানে ম্যাগনেসিয়ামটা লিকুইডের মধ্যে ঢুকে যাচ্ছে। সো ইট ইজ বেটার। লিকুইড টেম্পারেচার, হাই লিকুইড টেম্পারেচার কজেস মোর লস। ওকে, দিস ইজ অবভিয়াস। পার্টিকুলার ট্রিটমেন্ট আমরা কোন ভাবে ম্যাগনেসিয়াম ঢোকাচ্ছি তার উপরেও ডিপেন্ড করছে। একটা ম্যাগনেসিয়াম রিকভারি একটা ফর্মুলা আছে, এটা দিয়ে আমরা আনুমানিক গেস করতে পারি ম্যাগনেসিয়াম রিকভারি কত পার্সেন্ট হচ্ছে। তাহলে সালফার ইন দ্য বেস মেটাল মাইনাস সালফার রেসিডুয়াল, এটা গুণ করতে হবে 0.76 দিয়ে, কারণ আমরা বলেছি যে এক ওয়েট সালফারের সাথে এত ওয়েট ম্যাগনেসিয়াম লস হয়। রেসিডুয়াল ম্যাগনেসিয়াম কত পার্সেন্ট আছে, ম্যাগনেসিয়াম অ্যাড করছে কত পার্সেন্ট। সো দিস ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ফর্মুলা ফর ম্যাগনেসিয়াম রিকভারি। টাইপস অফ নোডুলান, নোডুলান বলতে ম্যাগনেসিয়াম কি ফর্মে দেওয়া আছে, নোডুলান বলতে ম্যাগনেসিয়াম মিন করা হচ্ছে। সো আইদার পিওর ম্যাগনেসিয়াম ফর্মে দেওয়া হয় অথবা অ্যালয় ফর্মে দেওয়া হয়, এবং অ্যালয় ফর্মে দিলে সাধারণত ম্যাগনেসিয়াম সিলিকন দেওয়া হয় অথবা নিকেল ম্যাগনেসিয়াম অ্যালয় দেওয়া হয়। সো দিস ইজ এ typical analysis. Magnesium ferrosilicon alloy মধ্যে 3 থেকে 20% ম্যাগনেসিয়াম থাকে। So core wear 40 to 95%, magnesium ingot বা wear মানে হলো almost 100% magnesium. Magnesium ferrosilicon alloy also contains so this is the more important one. Magnesium ferrosilicon এর মধ্যে কিছু সেরিয়ামও থাকে, কিছু ক্যালসিয়ামও থাকে। সো এই সমস্ত জিনিসগুলো আলটিমেটলি help করে to generate the spheroids. Certain elements which may present the base metal have inhibiting property, তার মানে নুডুল হয়ে দেয় না। অ্যালুমিনিয়াম, আর্সেনিক, বিসমাথ, লেড, টিন, টাইটানিয়াম এগুলো পয়জন অফ ডাক্টাইল আয়রন। এছাড়াও অ্যান্টিমনি, টেলুরিয়াম, সেলেনিয়াম, সো এই সমস্ত জিনিসগুলো থাকলে পরে লিকুইড বেস মেটালের মধ্যে তাহলে পরে নুডুল খাওয়ান তো জেনারেট করা ডিফিকাল্ট। দ্য কম্বাইন্ড ইফেক্ট অফ টু, একটা থাকলে পরে যত এফেক্ট হয়, দুইটা থাকলে আরো বেশি ডিফেক্ট হয়, even more harmful. The addition of cerium and other real elements, একটু আগে যেটা বললাম যে সিরিয়াম অ্যাড করা বা আদার ক্যালসিয়াম অ্যাড করা, এগুলো করলে পরে এই এফেক্ট গুলোকে সে সাপ্রেস করে। ওকে, ট্রিটমেন্ট মেথড যদি দেখি তাহলে দিস ইজ ওয়ান মেথড। তোমার ল্যাডেল আছে একটা, ল্যাডেলের নিচে একটা কোণার মধ্যে তুমি ম্যাগনেসিয়াম যে ফর্মে দাও সেই ম্যাগনেসিয়াম পিওর মেটাল অথবা অ্যালয় সেটা দিয়ে উপরে লিকুইড মেটাল ঢাললা। ঠিক আছে, যদিও মনে রাখো ফেরোসিলিক অ্যাডিশন এভাবে করা যাবে না। ঠিক আছে, ওপেন লেডেল মেথড, দিস ইজ কল্ড ওপেন লেডেল মেথড। ঠিক আছে, অবভিয়াসলি খেয়াল করতে হবে এটার হাইট যেন লম্বা হয়।
ইউজুয়ালি 2:1, এর ডায়ামিটার 1, হাইট হলো 2। তার মানে বেশি সময় ধরে ভেপারটা যেন সে স্কেপ করতে পারে, বেশি সময় ধরে যেন স্কেপ করে, যাতে করে ম্যাগনেসিয়াম লিকুইডে ঢুকে যায়। ফ্লেক্সিবল অ্যান্ড লো কস্ট বাট নট ভেরি এফিশিয়েন্ট অবভিয়াসলি। দিস ইজ দ্য মোর কমন প্র্যাকটিস, সেটা হলো স্যান্ডউইচ মেথড। এখানে যেটা করা হয়, এই লেডেলটার বেসটা এরকম থাকে, একটা গর্ত থাকে, সেই গর্তের মধ্যে অ্যালয়টা দিয়ে তার উপরে লোহার শিট, স্টিল স্ক্র্যাপ, চিপস এক্সেট্রা অথবা ফেরোসিলিকন হতে পারে, এগুলো দিয়ে ঢেকে দেওয়া হয়। ঢেকে দেওয়ার পরে চার্জ করা হয় অন্য সাইডে, তখন সো এখানে ম্যাগনেসিয়াম রিকভারিটা বেটার হয়। আরেকটা মেথড আছে অ্যাডিশন, সেটা হলো সামটাইমস কভার দেওয়া হয়। কভার দিলে পরে এই যে গ্যাস যেটা আছে সেটা উপরে চলে যেতে পারে না, অ্যাজ এ রেজাল্ট এটা নিচেই থাকে, সো ম্যাগনেসিয়াম রিকভারি বেটার হয়, সো এলিমিনেটস গ্লেয়ার অ্যান্ড ফিউমস। আরেকটা মেথড আছে কমন মেথড, যেটা সেটা প্লাঞ্জার মেথড। প্লাঞ্জার মেথড হলো কি, যে একটা পোরাস একটা ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালটা এরকম এরকম থাকে সাধারণত, এখানে অনেক পোর থাকে। সো এটা একটা লোহার রড দিয়ে, এখানে যেটা দেখা যাচ্ছে লোহার রড দিয়ে এটার মধ্যে অ্যাটাচমেন্ট কথা, এখানে যদি মেকানাইজ সিস্টেম কথা দেখানো হয়েছে। সো এই এর মাঝখানে একটা হোল আছে, সেই হোল দিয়ে মনে হয় এখানে না, হোল না, এটা জাস্ট এই রডটা উপর নিচে করা হচ্ছে। তো এইটার ভিতরে ম্যাগনেসিয়াম দিয়ে অথবা তুমি এটা নিচের মধ্যে তোমার ট্রিটমেন্ট অ্যালটা দিয়ে ওইটা দিয়ে এরকম ঢেকে রাখা হয়। ঢেকে রাখার পরে তার উপরে চার্জ করা হলে পরে তো এইটা একটু সময় পায় কিছুক্ষণ ধরে হোল্ড করার, এবং এই ফাঁক দিয়ে তখন গ্যাসগুলো ম্যাগনেসিয়াম ভেপারগুলো ভিতর দিয়ে বেরিয়ে যায়। তো এটা রিকভারিটা হায়ার ম্যাগনেসিয়াম রিকভারি দেন ওপেন ডেডল মেথড। ওকে, আরেকটা ওয়্যার যেটা যদি আমি পিওর অ্যালয় ম্যাগনেসিয়াম দেই, তাহলে পরে সাধারণত লিকুইডের মধ্যে দিস ইজ দ্য ওয়্যার, এই ওয়্যারটা আস্তে আস্তে ফিট করা হয়, কাভার আছে, তো এখানে এফিসিয়েন্সিটা মোটামুটি বেটার করা যেতে পারে। আরেকটা আছে ইনমোল্ড ট্রিটমেন্ট, যেটা করা হয় সেটা হলো স্ক্রুর পরে এখানে দেওয়া হচ্ছে রিঅ্যাকশন চেম্বার, রিঅ্যাকশন চেম্বারের মধ্যে ম্যাগনেসিয়াম দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু খেয়াল করতে হবে যে আমরা যে মানে মেল্টিং প্রসেসের মধ্যে যে সিরিয়ালি যেটা বলেছি, সেটা হলো যে ডিসালভেশন করার পরে ম্যাগনেসিয়াম অ্যাডিশন করছি, ম্যাগনেসিয়াম অ্যাডিশন করার পরে ইনোকুলেশন অবশ্যই করতে হবে, ঠিক আছে। সো কেন করতে হবে সেটা একটু পরে বলি। সো এখানে যদি মনে করো আমি এখানে একটা চেম্বারের মতো করে এখানে আমি ম্যাগনেসিয়াম অ্যালয়টা দেই, তাহলে পরে তার পাশে অবশ্যই আরেকটা করতে হবে যেখানে ফেরোসিলিকন থাকবে, ঠিক আছে। সো ম্যাগনেসিয়াম ট্রিটমেন্ট হবে, ট্রিটেড লিকুইডটা বেরিয়ে যাওয়ার সময় ফেরোসিলিকন দিয়ে ট্রিটেড হবে, ইনোকুলেশন হবে। ওকে, এটা কেন করে সেটা একটু এখন বলছি। সো ইমিডিয়েটলি আফটার ম্যাগনেসিয়াম ট্রিটমেন্ট the iron must be inoculated. Although magnesium treatment is needed for the development of graphite nodules, magnesium is a strong carbide promoter, ঠিক আছে। সো ম্যাগনেসিয়াম যদি থাকে তাহলে পরে সে কার্বাইড প্রমোশন করবে, নট গ্রাফাইট প্রমোটার। অ্যাজ এ রেজাল্ট তুমি এটা হয়তো গোল হতে পারে, এটা গোল করার তার টেন্ডেন্সি আছে, গোল করার ক্ষমতা আছে, কিন্তু ম্যাগনেসিয়াম যদি বেশি থাকে লিকুইডের মধ্যে তাহলে পরে সে ম্যাগনেসিয়াম গ্রাফাইটই ফর্ম করবে না, সে ফর্ম করবে কার্বাইড। So ductile iron has a far greater tendency than gray iron to solidify with white or mottled structure. Mottled মানে mixed, gray iron এবং cast iron, sorry, white iron mixture। তার মানে ডাক্টাইল আয়রন খুব সহজেই হোয়াইট কাস্ট আয়রন হয়ে যেতে পারে যদি তুমি ইনোকুলেশন ঠিকমতো না করো, ঠিক আছে। Thus, to produce quality ductile iron, use of inoculation is mandatory. Addition of inoculant with increased number of spheroid formed during solidification and greater number of graphite spheroid provides an increased number of site for graphitization, thereby increasing graphitizing tendency, reducing chilling tendency. Since eutectic carbide results in greater hardness and generally inferior mechanical property, so ensuring that even, okay, this is obvious one. So যদি কার্বাইড থাকে তাহলে পরে আলটিমেটলি সবকিছু ভেস্তে যাবে, কারণ গ্রাফাইট মানে ডাক্টাইল আয়রন প্রডিউস করার মাধ্যমে আমরা স্টিল ম্যাট্রিক্সটাকে সামনে নিয়ে আসতেছি। সিমেন্ট ইউটিলিটি কার্বাইড জেনারেট করে তাহলে কোনো লাভ হবে না। The most common inoculant is ferrosilicon, আমরা আগে ইনোকুলেন্টের কথা আলাপ করেছি গ্রে আয়রনে, সেখানে খুব একটা বেশি ইউজ করতে বলছি না। লার্জার অ্যাডিশন অফ ইনোকুলেন্ট নিডেড কম্পেয়ার্ড টু গ্রে আয়রন, ওই যেহেতু ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম ভেক্টরকে নালিফাই করার জন্য সে বেশি লাগে। আমরা গ্রে আয়রনের মধ্যে বলেছি ইনোকুলেশন অনলি অ্যাবাউট 0.5% সিলিকন থাকলে এনাফ, এখানে দিতে হবে অ্যাবাউট 1.5%, সো 3 গুণ বেশি দিতে হয় অ্যাজ অ্যান ইনোকুলেন্ট while making ductile iron.
কমন মেথড অফ ইনিকুলেশন এগুলো ওকে, এগুলো কথা আমরা অলরেডি বলে ফেলেছি, লেভেল সেটা এটা নিয়ে আলাপ না করি। নেভার পুট ইনিকুলেশন বটম দ্য ট্যাপ আমি সেটা কথা বলেছি। সিগনিফিক্যান্ট ফেডিং অকার সেটার কথা আমরা আলাপ করেছি, এন্ড বিকজ অফ দ্য প্রবলেম লেট অ্যাডিশন ইজ কমনলি ইউজড, that is also discussed. In case of lateral inoculant, common practice is to tap the half or এর কথা আলাপ করেছি। If the metal transfer lateral cast, effective practice to make further small addition. Okay, so এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু সেটা হলো যদি মেটাল ইজ ট্রান্সফার ফ্রম ট্রিটমেন্ট লেডেল টু কাস্টিং লেডেল, তার মানে যেটা দাঁড়াচ্ছে তোমার ফার্নেস থেকে লেডেলেন ঢেলেছ, লেডেলের মধ্যে ফেরোসিলিকন ট্রিটমেন্ট করেছো এবং তারপরে আরেকটা কাস্টিং লেডেলে তুমি নিয়ে যাচ্ছ পোর করার জন্য। তার মানে বড় একটা লেডেল আছে, লেটস সে তুমি এখানে 500 টনের 500 কেজি তুমি লিকুইড মেটাল ট্রিট করলা ফেরোসিলিকন দিয়ে, তোমার কাস্টিং এর সাইজ গুলো মনে করো লেটস সে 100 কেজি সাইজের অথবা 50 কেজি সাইজের। তার মানে তোমার ওখান থেকে ছোট লেডেলে নিতে হবে এবং ছোট লেডেলে নিয়ে তুমি ঢালতেছো। এই সমস্ত অবস্থা যদি হয় তাহলে ছোট লেডেলের মধ্যেও তোমাকে কিছু ইনোকুলেন্ট অ্যাড করা উচিত, ঠিক আছে, সেটা বলা হচ্ছে। If the metal is transferred from treatment ladle to a casting ladle, an effective practice is to make a further small addition of inoculant as the metal is poured into the casting ladle. About 1.2% is adequate. So ultimately inoculation এর কথা যেটা বললাম বা ম্যাগনেসিয়াম ট্রিটমেন্টের কথা বললাম, so best practice most recovery হতে পারে, most recovery of either magnesium or silicon দুইটা প্রসেসের জন্য যদি হয়, আমরা যদি ইন মোল্ড অ্যাডিশন করি তাহলে সবচেয়ে সব দিক দিয়ে ভালো। সো ওকে, আমরা এটা ক্লোজ করি, স্টপ করি। তাহলে ম্যাগনেসিয়াম এই সরি নোডুলার আয়রনের বেলায় আমরা যে কথাগুলো আলাপ করলাম সেটা হলো এটার আমরা ক্লাসিফিকেশন দেখলাম, এটা গ্রেডিং দেখলাম এবং এটার মেল্টিং প্র্যাকটিসের মধ্যে আমরা পার্টিকুলারলি যে দেখলাম যে এখানে 4টা কমন ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, ইম্পর্টেন্ট স্টেপস আছে। একটা হলো মেল্টিং করা, 2 নম্বর মেল্টিং করার পরে এটা কম্পোজিশন চেক করা, সাথে সাথে যদি সালফার থাকে তাহলে পরে ডিসালফারেশন করতে হবে, যদি সালফার না থাকে তো ভালো কথা, আমরা সরাসরি ম্যাগনেসিয়াম ট্রিটমেন্ট করব। ম্যাগনেসিয়াম ট্রিটমেন্ট করব, যদি সালফার বেশি থাকে তাহলে পরে আমরা কমন স্টেপ যেটা হচ্ছে মেল্টিং, ডিসালফারাইজেশন। ডিসালফারেশন করার পরে সালফার চেক করা, সালফার যদি 0.0102 মধ্যে থাকে তাহলে ওকে সুইটেবল, দেন তুমি ম্যাগনেসিয়াম ট্রিটমেন্ট করো। ম্যাগনেসিয়াম ট্রিটমেন্ট করার পরে তারপরে এই ইনোকুলেন্ট অ্যাড করবে। সো ম্যাগনেসিয়াম ট্রিটমেন্ট এন্ড ইনোকুলেশনস আমরা জানি ম্যাগনেসিয়ামও ফেডিং হয়, সিলিকনও ফেডিং হয়। অ্যাজ এ রেজাল্ট এই দুটা যত দেরিতে পারা যায় তত দেরিতে এটা করতে হবে। ওকে, এই হলো আজকের ছিল। এনি কোয়েশ্চেনস? ওকে, তাহলে যদি কোনো কোশ্চেন, ম্যাগনেসিয়াম কি করে গ্রাফাইট কে রাউন্ডেড আপ করে, এটা স্যার এখনো পর্যন্ত ডিসকভারি করা পসিবল হয়নি কেন জানি না, হয়তো নতুন দিনের বই পুস্তকে পাওয়া যাবে, কিন্তু আমি আজ পর্যন্ত কোথাও খুঁজে পাইনি। আমাদের যে এএসএম এর বুকলেট আছে যেগুলো, অথবা আমাদের যে হ্যান্ডবুক যেগুলো আছে সেগুলো রিলেটিভলি পুরানা, যার কারণে আমরা এখনো মানে সুযোগতা এখনো জানা যাচ্ছে না, এটা এস্টাবলিশ না। হয়তো মানে ইন্ডাস্ট্রিয়াল ডকুমেন্টেশন যদি থাকে সেখানে হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু মানে ওপেন টেক্সট বুক যেগুলো আছে বা ওপেন রেকর্ড যেগুলো আছে সেগুলোর মধ্যে বলা হচ্ছে এখনো ক্লিয়ার না। তবে আমরা এটাকে সারফেস প্রপার্টির সাথে রিলেট করতে পারি, থার্মোডাইনামিক্সকে এখানে আমরা যুক্ত করতে পারি। সে সারফেস প্রপার্টিকে সামহাট মডিফাই করে, অবভিয়াসলি সারফেস টেনশনকে সামহাট এটাকে আইদার মিনিমাইজ করে যাতে করে এটা সহজে গোল হয়ে যায়। এটা থার্মোডাইনামিক ভিউ পয়েন্টে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি। এটা হচ্ছে কিভাবে এটা করে সেটা আলোচ্য বিষয় হতে পারে। থার্মোডাইনামিক্স আনলে তো তাহলে স্যার ম্যাগনেসিয়াম, কার্বন, সিলিকন আর এদের তো অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট, অ্যাক্টিভিটি প্যারামিটার এগুলো তো স্যার ডিসকাস করতে হবে, তাই নয় কি স্যার? অবশ্যই অবশ্যই, আমরা ওই সারফেসের যে মানে অ্যাবজর্পশনটাও তোমার চলে আসবে, যে সারফেসের ভিতরে অ্যাবজর্ব হচ্ছে, অ্যাবজর্ব হয়ে নিয়ে এটাকে মিনিমাইজ করছে। এটাকে যদি আমরা সারফেস টেনশন কমানোর কথা বলি তাহলে সারফেস টেনশন কমে এটাকে গোল করছে, গোল করতে গেলে সারফেস টেনশন কম হতে হবে, অবভিয়াস ইস্যু, তাই তো? যত সারফেস টেনশন কমবে তত এটা গোল হবে। ওই জাস্ট এটার সাথে তুমি চিন্তা করো যে লিকুইডের ভিতরে বাবল ফর্ম করে, মনে আছে আমরা একটা এক্সাম্পল বলেছিলাম, একটা বাবল ফর্ম করতে পরে 76,000 অ্যাটমসফিয়ার প্রেসার লাগে, কিন্তু আমরা যদি সারফেস টেনশন কমাই দিই এটাকে কমিয়ে যায়। জিনিসটা এরকমই, মানে বেসিক্যালি থার্মোডাইনামিক্স অ্যাসোসিয়েটেড।
ওকে, তাহলে আজকে শেষ করি। আগামী শনিবার এবং রবিবার তোমাদের প্রেজেন্টেশন হবে, তাই তো? আজকে যে প্রেজেন্টেশনটা হওয়ার কথা ছিল তোমরা বললা সেটা আগামী শনিবার বা রবিবার দিবা। সো আগামী শনিবার স্যার আমরা দিই স্যার। শনিবার চাইলে স্যার আপনি অনেক এক্সটেন্ডও করতে পারেন, মানে স্যার আপনি চাইলে 2 গ্রুপ 3 গ্রুপ নিয়ে নিতে পারেন। তো সেক্ষেত্রে একটু আগে জানালে ভালো হয়, তাহলে প্রিপারেশন নিয়ে রাখবো। শনিবারে তাহলে দুইটা করা যাবে কি? মানে দুইটা ক্লাস করা যাবে? জি স্যার করা যাবে। তোমাদের আগে কি কোনো সময় আছে? আমাদের ক্লাস তো 12টায় না স্যার। 1 সেকেন্ড আমি একটু চেক করি, 1 সেকেন্ড। জি স্যার সময় তো স্যার আছেই। 11টায় শুরু করা যায় তাহলে? জি স্যার, বাট একটু একটা মাঝখানে গ্যাপ আছে স্যার। মানে হচ্ছে আমি বলি স্যার 10টা থেকে 11টা পর্যন্ত কোনো ক্লাস নাই। 10টা থেকে 11টা ক্লাস নেই? ও না, 10 থেকে 11টা হিউম্যানিটিস ক্লাস আছে স্যার। ইকোনমিক্স ক্লাস, সরি ওদের ইকোনমিক্সটা স্যার। আমি যদি ভুল না বলি 11 থেকে 12টা পর্যন্ত কোনো ক্লাস থাকার কথা না। ওকে ঠিক আছে, 11টা আমাদের 11টা থেকে 12টা হিউম্যানিটিস ক্লাস মাঝে মাঝে এক্সটেন্ড হয়। সুমিতি বলতে কনফার্ম করো। আমরা একটা কাজ করি, আমাদের তো 12টায় ক্লাস হওয়ার কথা ছিল। লেটস স্টার্ট উইথ 11:30। ঠিক আছে, 11:30 করে তিনটা প্রেজেন্টেশন দেই, 4টা দরকার নেই। ঠিক আছে শিওর স্যার। তাহলে পরে নেক্সট 3টা প্রেজেন্টেশন ওই দিন হবে। জি স্যার। তাহলে স্যার এটা আর স্যার তো রবিবারও স্যার 10টা থেকে 11টা পর্যন্ত কোনো ক্লাস নেই। সো শনিবারও দিলাম, আবার রবিবারও দিছি। রবিবার আমাদের ক্লাস কয়টা? 9টায় দিছে 9টায়। ও এক্সেলেন্ট, তাহলে ওই দিন আমরা 4টা দেব, পরে 4টা দেব। জি স্যার। তাহলে স্যার 8টা গ্রুপ শিডিউল থাকলো শনিবার আর রবিবারে, মানে 7টা গ্রুপ। 7টা গ্রুপ, ইয়েস ইয়েস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর তুমি আমাকে জানাবা যে এই ফিডিং ডিজাইনের উপরে যে ক্লাস টেস্ট হওয়ার কথা সেটা কবে করবা। আচ্ছা স্যার, শিওর স্যার। ওকে, শেষ করি আজকে। খোদা হাফেজ।